এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। বলি চলে গেল। সোহা করে তাকিয়ে রইল। ওকে কিছু করেছে? ওই মেয়েকে উল্টোপাল্টা কথা কেন বলো তৌসিফ? রাগে গা রিরি করে উঠল ওর। চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে পোষকে। তৌসিফ রুমে ঢুকে দেখলো এলোমেলো রুম। পোষ মাথা আছড়ে হিজাব আছে। তৌসিফ ফোনটা ড্রেসিং টেবিলে রেখেই বলল, অন্য কাউকে ডাকতে রুম গোছাতে আপনার হাত নেই মানে? বিছানায় দেখুন। তৌসিফ দেখলো তবে বুঝলো না। পোষ হিজাবের শেষ পিনটা লাগাতে লাগাতে বলল, আমার সাইড আমি গুছিয়ে রেখেছি, আপনারটা আপনি গোছান। তৌসিফ ভ্যাবাচাকে খেয়ে বলল, কি কি না বলুন জি। এত টাকা দিয়ে কাজের লোক রেখেছি কেন? আমি কি জানি, হয়তো খায়েশ মেটাতে। তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল। পৌষ একটু জোরেই বলল, এই রুমে যাতে কোনো কাজের মেয়ে না আসে, আমার শোয়া বেড গোছাতে। বেশি প্রয়োজন হলে নিজের রুমে ডেকে নিই। তৌসিফ আচমকা হাতের তালু দিয়ে ওর মুখ চেপে ধরল। চোখ রাঙিয়ে বলল, চুপ থাকো একটু, আমি গোছাচ্ছি বেড। নিজের মুখ ছাড়িয়ে নিল পশ। শয়তানি হাসি দিতে দিতে বেরিয়ে এলো রুম থেকে। তৌসিফ বলদের মতো কিছু সময় দাঁড়িয়ে রইল। এত এত টাকা মাস শেষে দেয়া হয় কাজের লোকদের, এখন কিনা নিজের কাজ নিজে করতে হবে। রুমের বাইরে আসতে তৌসিফ দেখলো পোষ সোহেল নামের মধ্যবয়স্ক লোকটাকে বলছে, আচ্ছা শুনুন, বেডরুমে যত ফকিন্নি লাইট আছে সব পাল্টে এনার্জি লাইট আনবেন। টাকার চিন্তা নেই, এত বড়লোক মানুষ, এদের টাকা পয়সা রাখার জায়গা শুধু অভাব। আপনি বলুন এত টাকা দিয়ে কি হবে, করবে কবরে নেবে? আরে বাবা, কিপটামের লিমিট থাকা উচিত। এত টাকা থাকতে কেন 440 ভোল্টের হলুদ বাতি লাগাবো? পোষের কথা শুনে তৌসিফের মাথা এবার ঘুরে উঠল। ওর এই লাইটিং করাতে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, সেখানে পোষ 150 টাকার এনার্জি লাইটের সাথে এইসবে তুলনা দেয়। তুলনা বললেও ভুল হবে। এগুলো পাল্টে নাকি সাদা লাইট লাগাবে। কাকে কি বোঝাবে ও? এই মেয়েকে তো সোজা বললে উল্টো বুঝে, সাদা বললে কালো বুঝে, শুধু বিয়ে বললে বাসর বুঝে না। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, খেতে বসো পৌষরাত, তোমাকে ভার্সিটি ড্রপ করে অফিসে যাব। নতুন শিপমেন্ট এসেছে। যে নাস্তার মাথা নাস্তা এসব আপনিই খান, ফালতু যত সব ফকিন্নিদের খাবার। বলি যে আটার দাম কি এতই বেশি যে সকালে সাদা রুটি বানানো হয় না এখানে? হ্যাঁ, রাগে গজরাতে গজরাতে চলে গেল পৌষ। তৌসিফ উঠে দাঁড়ালো। সকাল 10টা বাজে। আজ না হয় নাস্তাটা বউয়ের সাথে বাইরেই হবে। তৌসিফকে উঠতে দেখেই ব্যস্ত হলো সোহা। তৌসিফ থামিয়ে দিয়ে বলল, এরপর থেকে নাস্তায় ঝামেলা হলে সবগুলোর চাকরি বাতিল করে দিব। টাকা দিয়ে কাজ করাই, চারা দিয়ে না। সোহা মাথা নামিয়ে রাখলো। ওই রুটি বানাতে নিষেধ করেছিল। গাড়িতে যাবে না করতে তৌসিফ এবার গম্ভীর কণ্ঠে ধমকালো। ড্রাইভার দরজা খুলতে কাঁধের ব্যাগটা এক প্রকার ছুঁড়ে ভেতরে ফেললো পশ। রাগে গজরাতে গজরাতে ভেতরে ঢুকে আসতে তৌসিফও নিজেও ভেতরে ঢুকে ডোর লক করলো। মাঝখানের সিটটা ফাঁকাই পড়ে রইল। এই যে যেন দুজন দুই কুলে ডেরা গেড়ে বসলো। দুই জামাই বউ, কেউ কারো কাছে আসার তাগিদ দেখালো না। শুধু পোষ একটু একটু রেগে বোম হয়ে আছে। রাতেও প্রচুর ক্ষুধা লাগে, সারা রাত ঘুম হয় না, পেট মোচড়ায়। পেটের ভেতর থাকা ইঁদুর গুলো হাহাকার করে বলে, কিরে পোষ, কোথায় বিয়ে হইল তোর? কেন হাবাতের বড়লোক জামাই পড়লো তোর কপালে, যে রাতে তোর পেটে কিচ্ছু পড়ে না? ইঁদুরের কথার উত্তর খাবার দিয়ে দিতে পারে না পোষ। হালকা পাতলা নগণ্য লজ্জা করে ওর। কি একটা জাত অবস্থা। পোষ খাবার পায় না। বাড়িতে থাকাকালীন চাচি ওর জন্য রাতে খাবার পর কিছু বানিয়ে রুমে দিয়ে রাখতো। মাঝে মধ্যে যখন পোষ একা কিচেনে যেত, কোথাও থেকে জানি জ্যৈষ্ঠ চৈত্র হাজির হতো। অবাক করা বিষয়, ইনিমিনিও ঘুমে ঢুলতে ঢুলতে রান্নাঘরে এসে দুই ভাইয়ের কোলে উঠে বসত। এরা যে সজাগ পেত কিভাবে পোষ জানে না। শেষ রক্ষা অবশ্য হতো না, হেমন্তও হাজির হতো। পিহা ছোট ছোট হাতে আপাকে সাহায্য করত। ইনস্ট্যান্ট নুডলস 4-5টা একেবারে রেঁধে ওরা গুটি গুটি পায়ে সব ঢুকতো হেমন্ত রুমে। কাড়াকাড়ি মারামারি লাগাতো ডিমনি। আহা, পারতো না, রক্তারক্তি হয়ে যেত। হেমন্ত ধমক না দিলে সেই মারামারি অন্ত থাকতো না। খেতে খেতে অবশ্য ইনিমিনি ঘুমিয়ে যেত। কত রাত পর্যন্ত
জেগে জেগে গল্প করত। হেমন্ত ওর ড্রয়ার ভরা পাপড় চিপস রেখে যেত। টানা কোনো কালেই ঘুমাতে পারতো না পোষ। খাবারের অভাবে হতাশার শ্বাস ফেলে পোষ। তৌসিফের কানে গেল সেইটুকু শ্বাস, তবে বুঝল না এর পেছনে থাকা কারণ। তৌসিফের ধৈর্য কুলালো না। ও জানে ড্রাইভারের বুকের পাটা অতটাও বড় না যে পেছনে তাকাবে। লম্বা হাত বাড়িয়ে একটানে পোষকে ধরে টেনে নিজের কাছে আনলো ও। ঘটনাটা ঘটলো আলোর বেগে, যা বাস্তবে সম্ভব নয়। পোষ বরাবরই ফিজিক্সে দুর্বল, তাই বুঝে উঠতেই পারল না এইটা কি আদৌ আলোর বেগ ছিল না অন্য কিছু। মানে হাঁকচাকাতেও তো সময় লাগে মানুষের, যা তৌসিফ ওকে সময় দিল না। হাত বাড়িয়ে পেছন থেকে কুশন নিয়ে দুজনের মাঝখানে একটা আরেকটা পৌষের পিঠের পেছনে দিয়ে বলা, বুঝলাম না এত কমফোর্টেবল কারেও তুমি এতটা ছটফট করছো। পৌষ দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আপাতত ক্ষুধায় ওর জান আপ ডাউন করছে, আজই লো হয়ে যাচ্ছে, মাথাটা ছিমছিম করছে। এইসব সমস্যার কারণে তৌসিফের সাথে চাপা নাড়াতে পারলো না। এতেও আফসোস হলো কিছুটা। ফিরকুচকে ওর দিকে তাকিয়ে রইল তৌসিফ। জানা চেনার মধ্যে পোষ এতটা শান্ত থাকছে না। আজ সকালেও তেজে টইটুম্বুর ছিল, হঠাৎ মুখে ব্রেক কষলো কেন তৌসিফ বুঝলো না। মেয়েটার শ্যামলা মুখটা একটুখানি হয়ে আছে। তৌসিফ একটু বুঝলো হয়তো বেশি ক্ষুধা লেগেছে। ডান হাত দিয়ে পৌষে হাতটা মুখ থেকে নামিয়ে দিল, মুখে বলল, দাঁত দিয়ে নখ কাটে না পোষরাত। ক্লান্ত গলায় পোষ বলল, 100 বার কাটবো, 1000 বার কাটবো, মরে গেলেও মুখে হাত দিয়ে মরবো। তৌসিফ আর চোখে তাকিয়ে বলল। দাঁত পড়ে গেল কিন্তু কথা থামলো না। পোষ মুখ ভাঙালো। গাড়িটা থামাতে তৌসিফ বের হলো। পৌষের দিকে দরজা খুলে দিতেই ও কোনো মতে বের হতে গিয়ে মাথা ঘুরে উঠল। এইটা স্বাভাবিক সময়তেও হয়, আজ এত সময় না খেয়ে থাকতে একটু বেশি হয়েছে। আয়রন ডেফিসিয়েন্সি থাকার জন্য বসা থেকে উঠে দাঁড়ালেও এমন মাথা ঘোরায়। তৌসিফ ওর বাহু চেপে ধরে কিছুটা উদ্বিগ্ন গলায় বলল, কি হলো পোষরাত, আর ইউ ফিলিং লো? মাথা নেড়ে নিজের বাহু ছাড়িয়ে নিল ও। গাড়ি থেকে তৌসিফ পৌষের ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো। এত হাইফাই জায়গাতেও পোষ সচরাচর আসে না। বছরে হয়তো 2-3-4 বার আসা হয়। হেমন্ত ঘোরাতে নিয়ে আসে, বাট ব্রেকফাস্ট করতে এত ঢং ওরা করে না। পোষ মিনমিন করে বলল, পটাতে চাই আমাকে শালা। অবশ্য শুনলো তৌসিফ, ভাবলো এই মেয়ে একটা চেজ, এ ভাঙলেও মচকানা সহজে। মুখে তার খই ফুটে থাকে অল দ্য টাইম। বুকড করা এক রাউন্ড টেবিলে বসলো ওরা। ওয়েটার আসতেই তৌসিফ জিজ্ঞেস করলো, অর্ডার করো পোষরাত। ঘি দিয়ে পরোটা আর দুধ চা, চায়ে দুধ বেশি দেবেন। ওয়েটার একটু তবদা খেলো। তৌসিফ ইশারা সাইডে যেতে বললেই ওয়েটার একটু বিনয়ের সাথে বলল, ওকে ম্যাম, এনিথিং এলস? নো ভাইয়া, ধন্যবাদ। পৌষের মুখটা হাসি হাসি দেখালো। তৌসিফ চমকালো, ওর বউ দেখে হাসে, তাও এই ওয়েটারকে দেখে। এর চাকরি না খেয়ে দিবে তৌসিফ। পৌষ নিচ থেকে আবার বলল, গতবারের মতো আবার চা ফেলে দিয়েন না। একটু লজ্জা পেল বেচারা। এর আগে একবার চা ফেলে দিয়েছিল ও। ম্যানেজার থমকে থামকে দেওয়ার আগে পৌষ বলেছিল, ওটা কোনো ব্যাপার না, যে কারোর হাত থেকে পড়তে পারে। তৌসিফ বুঝলো পৌষ হয়তো আগে থেকে চেনে, তাই ছেলেটা আর চাকরি খাওয়ার কথা বাদ দিল, আপাতত নাস্তাই খাবে। ওয়েটার যাওয়ার পরপরই তৌসিফও উঠে গেল। ওয়েটারের দিকে সোজা তাকে বলল, গরুর বটি আর এক্সট্রা ডিম, সাথে একটা ফ্রুট সালাদ আর ফ্রেশ জুস দিয়ে যাও। চা লাস্টে এনো। ছেলেটা মাথা নেড়ে চলে গেল। তৌসিফ আসতেই দেখলো পাশের সুইমিং পুলে গোটা গোটা চোখে তাকিয়ে আছে পোষ। পুলে কয়েকজন শর্টস পরে পানিতে নেমেছে, আর ওদের দিকেই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওর বউ। মানে অতটা হাবলার মতো তাকানোর কি আছে বুঝে আসে না ওর। কই তৌসিফকে তো দেখে না। আচমকা ব্যাগ হাতে উঠে দাঁড়ালো, বললা, ওই দিকে চলো। কেন? কিছুটা বিরক্ত হয়ে পড়ল পোষ। তৌসিফ চেয়েও আসল ঘটনা বলতে পারলো না, তাই মিথ্যাটাই বললা। ওই দিকে রোদ চলে আসবে পোষরাত, কাম ফাস্ট। কপাল কুচকে পোষ গেল ওর পিছু পিছু। স্বস্তি শ্বাস পেল তৌসিফ, তবে অতি গোপনে। খাবার এলো মিনিট 15 পর। চোখ উল্টো এবার তৌসিফকেই দেখতে। তৌসিফ ঠান্ডা গলায় বলল, জুস শেষ না করলে চা আসবে না। না আসলে এই মেয়ে যে জন্মের বাঁকা তা জানে তৌসিফ, কিন্তু জুসটা খেলো পোষ।
গরুর বডি দিয়ে পরোটা ওর মুখে দিল। তৌসিফ দেখলো পোষ অনেকটা আগ্রহ নিয়ে বটি খাচ্ছে, হয়তো পছন্দ হয়েছে। নিজের প্লেটে থাকা বটিগুলো পোষকে দিতে দিতে বলল, সকালে বটি ভালো লাগছে না, তুমি নাও, আমি ডিম খাচ্ছি। পোষ মনে মনে খুশি হলো। তৌসিফের প্লেটে থাকা ঝোলটুকু নিজের পরোটা দিয়ে মুছে নিয়ে নিল। ভাবখানা এমন যে দিবি যখন ছাপতে, ঝোলও কেন বাকি থাকবে। ডিম একটা পোষকে দিতে নিলে ও না করলো, জানালো এবার পেট ভরে গেছে, খাবো না আর। চা আসবে কখন? ডিম খতম হলেই আসবে। না, খেলাম। সত্যি সত্যি খেলো না। তৌসিফ নিজে এই ডিমটা খেয়ে নিল। চা আসতেই পোষ ওয়েটারকে বলল, এক্সট্রা সুগার লাগবে, ব্রাউনটা। ছেলেটা মাথা নেড়ে 2 প্যাকেট এনে দিল। পোষ 2 প্যাকেট নিজের ব্যাগে ভরে বাকি দুটো চায়ের মিক্স করল। তৌসিফ হতবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি ছিল? কোনটা? ওগুলো ব্যাগে নিলে কেন পোষরা? কেন নিব না? জানিনি চায়ের দাম কত? পুরো 400 টাকা, ভ্যাট 15%। আমি তো শুধু চিনি নিলাম। বলতে বলতে টিস্যুও ব্যাগে পুরে নিল। তৌসিফ এবার থমকে উঠলো, চাপা স্বরে বলল, স্টপ ইট পোষরাত, মাথা খারাপ তোমার? কি করছো? পোষ বুঝি পাত্তা দেয়? সে দেখলো তৌসিফ সুগার ছাড়া চা খাচ্ছে। তৌসিফের ট্রে থেকে ওই দুটো সুগারও নিজের ব্যাগে ভরে চায় চুমুক দিল। তৌসিফ অসহায় চোখে তাকিয়ে রইল, বললা, প্লিজ হানি, ওগুলো রেখে দাও এখানে, বাসায় অনেক হয়েছে। এর থেকেও ভালো ব্র্যান্ড আছে, কেউ দেখলে কি ভাববে? খেয়ে দিয়ে চাঙ্গা এখন পোষ একটা ছোটখাটো ডেকুর তুলে বলল, শুনুন, আজ একটা গোপন কথা বলি আপনাকে। এই যে আমরা যা যা খেলাম, এর মধ্যেই এসবের টাকা উসুল করে রাখা হয়। এমনকি ওয়াশরুম যাওয়ার টাকাও আগেই রেখে দেয় এনারা। কথা হলো, ব্যবহার করলেও পে করতে হবে, না করলেও। তাহলে আমার টাকায় কেনা জিনিস আমার ব্যাগে ভরলে সমস্যাটা কোথায়? যুক্তিতে ভুল থাকলে বলুন। পৌষের যুক্তি শুনে তৌসিফ আপাতত কিছুই বলল না। মান ইজ্জত আজ পকেটে ভরে যেতে হবে ভাবতে ভাবতে চায় চুমুক দিল। পৌষ ভার্সিটির গেটে এসে গাড়ি থামালো। তৌসিফ মানিব্যাগ থেকে 500 টাকার কচকচা কিছু নোট পৌষকে দিয়ে বলল, এটা রাখো। কেন? হাত খরচ তোমার। লাগবে না। লাগবে, রাখো। বললাম তো লাগবে না, হেমু ভাই দেবে। একটু করলো তৌসিফ, গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ তুমি এখন পোষরাত, তোমার চাচাতো ভাই কেন হাত খরচ দিবে? কারণ সারা বছর সেই দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, বাট ইটস নট দ্য সেম টাইম, বুঝো? রাখো এটা। কিছু একটা ভেবে ওইখান থেকে 500 টাকার একটা নোট টান দিয়ে নিল পশ। গাড়ি থেকে নেমে গিয়ে বলল, এত লাগে না আমার, যাই। তৌসিফকে বলার সুযোগ না দিয়েই পোষ চলে গেল। হাতে থাকা 4,500 টাকার দিকে তাকিয়ে রইল তৌসিফ। গাড়ি চলতে শুরু করেছে। তৌসিফের মনে পড়ল সে রোজ 5,000 হাত খরচ দিয়েও পোষাতে পারতো না। প্রতি মাসে গোল্ড গিফট করেও ঠিকঠাক সেই নাইটির মুখে হাসি দেখতে পেত না। সর্বোচ্চ যখন ডায়মন্ড গিফট দিত তখন গদগদ হয়ে 3-4 রাত সে তৌসিফের বুকেই ঘুমাতো, তাকে আদর যত্ন করতে। এরপর যা তাই। তৌসিফ তাকে সবটুকু সুখ দিয়ে রাখার চেষ্টা করেছে। টাকা পয়সা, দেশ বিদেশ সব কিছু বাকি রাখেনি, কিছু না। দিন শেষে এসে শূন্য। ভালোবাসার কাঙাল কাঙাল হয়ে গিয়েছিল। ভার্সিটিতে ভাগ্যক্রমে আদিত্যর সাথে দেখা হয়নি পৌঁছায়, তবে আদিত্যর বন্ধুদের সাথে দেখা হলো। সিনিয়র হওয়ার সুবাদে সালাম পর্যন্ত এক সম্পর্কে আবদ্ধ তারা। এরই মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে রিহাব নামে একজন। সে পোষকে ডেকে নিল সাইডে, জিজ্ঞেস করলো, ক্লাস কখন? মাত্র একটা শেষ হলো ভাইয়া, আরেকটা আধ ঘন্টা পর। কিছু জানানোর ছিল তোমাকে আদিত্যর ব্যাপারে। পোষ ভদ্রভাবে উত্তর করলো, আমি এখন ম্যারিড ভাইয়া, তার সাথে যোগাযোগ নেই, জেনে কি হবে? তবুও জানা উচিত তোমার পোষ। পোষ কথা বললো না। রিহাব নিজেই চোখে থাকা চশমা ঠেলে দিয়ে বলল, হি জাস্ট ওয়ান্ট টু টেক ইউ টু হিজ বেইট পোষ। ও বেইট ধরে করেছে সব। জানি। স্বাভাবিকভাবে বলল পোষ। রিহাব হাসল, বলল, তৌসিফ স্যারকে প্রমাণগুলো আমিই দিয়েছিলাম, তবে আরও কিছু দেইনি, এতে আদি ঝামেলায় পড়তো। আমাকে কেন জানাচ্ছেন? কারণ একটাই পোষ, তৌসিফ স্যার ভালো মানুষ। মুভ অন করো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। ওই বেটে আপনিও সামিল ছিলেন, এটাও জানি আমি।
রিহাব আচমকা এটা শুনে খাপড়ালো, পোষ বাঁকা হাসলো, বলল, তৌসিফ তালুকদার শুধু আপনার প্রমাণের ভিত্তিতে চলে না, আপনার ওপরের প্রমাণও আছে তার কাছে। আমার থেকে দূরে থাকুন ভাইয়া। লাইফে প্রথমবার ছিল ওটা। যততমবারই হোক না কেন ভাইয়া, পৌষরাতকে কারো বিছানাতে নেওয়া এত সহজ না। আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল না, ভালো লাগা ছিল। আমার প্রথম ভালো লাগা ছিল আদিত্য। আবার বলছি ছিল, এর মানে এখন নেই। কোনোদিন প্রেমিকার দাবি করিনি, সে প্রেমিক হতে চেয়েছিল। প্রেম হতো আমাদের মধ্যে যদি না সেদিন চাচা ধরে ফেলতো। তবে হ্যাঁ, অপেক্ষা ছিল, তীব্র অপেক্ষা ছিল আমার তার জন্য। কারণ একটাই, আমার প্রথম ভালো লাগা ছিল সে, যা এখন নেই। কথাগুলো বলে গটগট পায়ে ক্লাসে ঢুকে পড়ল পোষ। আপাতত বিরক্ত লাগছে এসব তার। ক্লাস শেষ হলো বিকেল 5টা নাগাদ। তোকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে হাজির কাজিনদের দলবল। ইনি মিনি আর পিহা দৌড়ে এলো। আপা আপা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলো তিনজন। ইনিমিনিকে কোলে তুলে জড়িয়ে ধরল ও। বলা হয় বড় বোন হলো মায়ের মতন, ইনিমিনি আর পিহার ক্ষেত্রেও তা। তিনটা হিচকি তুলে কাছে তাদের কলিজা আপাকে পেয়ে। ছোট ছোট ঝুটি করা মাথাটা নাড়ি বল, আপা তুমি নাই কেন? এই যে আছি তো আপা। বাতায় চলো না আপা। চলবো তো সোনারা, তোরা এখানে কেন? চৈত্র আর জ্যৈষ্ঠ মাথা নিচু করে এগিয়ে এলো। ইনিমিনি লাফিয়ে ওদের কোলে যেতেই দুই ভাইয়ের হাত জড়িয়ে ধরল বস। ছেলেগুলো পারলে কেঁদে দিত। দূরে দাঁড়িয়ে আছে হেমন্ত, দেখেও না দেখার ভান ধরল বস। ক্ষুদ্র শ্বাস ফেলে এগিয়ে এলো হেমন্ত। পোষ ধরা গলায় ডাকলো, হেমু ভাই। বল। কান্না পাচ্ছে। কেঁদে ফেল। সত্যি তো? ওর মাথায় হাত রাখলো হেমন্ত। পোষ হাসল। পোষদের হাসি ছাড়া কান্না মানায় না। সারাক্ষণ ছটফট করে গভীর কষ্ট চাপা দিয়ে হাসার মানুষই তো পোষ। আজ ব্যতিক্রম ঘটল না। পৌষের উস্কানিতে সবগুলো গেল টিএসসিতে। মোমো থেকে নিয়ে বুট কিচ্ছু বাদ রাখলো না। বুট খেতেই ইনিমিনি হু হা করে শুরু করেছে। এদের পানি খাইয়ে ঠান্ডা করলো চৈত্র। উঁচু সিটে বসে একসাথে মালটার চা খেলো ওরা। এটা অবশ্য ইনিমিনিকে দেওয়া হলো না। সারাটা সন্ধ্যা কাটালো ওদের সাথে। 5টা কাজিনের মুখে শুধু আপ্পা ডাক। পৌষের খাখা করা কলিজা প্রশান্তি পেল। এই ভাই বোন গুলো যে ওর প্রাণ। হেমন্তর দিকে তাকিয়ে পৌষ বলল, মাসের শেষ দিক চলে, আমার পকেট মানি দাও। মানিব্যাগ থেকে 500 টাকার দুটো নোট দিল হেমন্ত। বাকিদের 500 করে। শুধু ইনিমিনি আর পিহা এখনো পকেট মানি পায় না। পৌষকে বাড়ি পৌঁছে দিয়ে ওরা চলে গেল। পৌষের মনটা পুনরায় খারাপ হলো। কলিং বেল বাজাতেই মিনু খুলে দিল। পৌষকে দেখে মুখটা চোখা করে চলে যেতে পৌষ শ্বাস পেল। আপাতত এখন মুড খারাপ করার সময় নেই ওর। দিন কেমন কাটলো পোস্টার? পৌষ আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলা, অনেক ভালো। আমাকে জিজ্ঞেস করলে না? বলার হলে নিজেই বলবেন। অনেক স্ট্রেস ছিল আজ হানি। শিপিং ডিলে হলো, জাহাজে মাল এসেছে, লিগেল ডকুমেন্টস সব আমার। তবুও পুলিশ আটকে রেখেছে। যখন এসআইকে কল দিলাম তখন ছেড়ে দিল। এরা চিনে শুধু টাকা, বুঝলে? পোষ ফ্যাল করে তাকিয়ে রইল। এসব তাকে কেন বলা হচ্ছে সে কি বুঝে? পোষ গিয়ে বিছানায় উঠে বসলো। তৌসিফ গুড নাইট জানিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা ঘন্টা পেরোলো, একদম সোজা হয়ে আছে। পোষের পেট মোচড়ালো, এইদিক ওইদিক করে এবার উঠে বসলো। ক্ষুধায় পেট চুচু করছে ওর। যদিও খেয়েছে 10টা নাগাদ, অভ্যাস বলে কথা। ঠিকতে না পেরে কিচেনে গেল ও। এইদিক ওইদিক খুঁজে যখন কিছু পেল না, হঠাৎ পেছন থেকে কারো গলা শুনে চমকে তাকালো। তৌসিফ ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলা, কি খাবে? জানি না, ক্ষুধা লেগেছে। তৌসিফ ফ্রোজেন পিৎজা বের করে ওভেনে দিল। ওটা গরম হতে হতে জিজ্ঞেস করলো, রাতে ক্ষুধা লাগে? এতদিনও লেগেছিল অবশ্যই। স্বাভাবিক। বলনি কেন? চুপ রইল। তৌসিফ নিজেই বলল, লজ্জা? আচ্ছা আর পেও না। বাসায় খাবার থাকে, তোমার বাসা, যা মন চাইবে খাবে, ফেলবে, কেউ কিছু বলবে না। কে আছে আমার বলো? তুমি আর আমি। তুমি আর আমি কথাটা অদ্ভুতভাবে পৌষের পেটে প্রজাপতি ওড়ালো। পিৎজা গরম হতেই ওরা কিচেনেই উঁচু জায়গাতে উঠে বসে খেলো। টুকটাক কথা হলো দুজনের। ঘুমাতে এলো রাত 2টোর দিকে। রাত প্রায় 3টার দিকে ওয়াশরুমে যেতে উঠে পোষ। পাশে তৌসিফ নেই।
ওয়াশরুম থেকে এসেও দেখলো না। কি মনে করে বাইরে তাকাতেই দেখলো সোহার রুম থেকে বের হলো তৌসিফ। রাত 3টা বাজে। সোহার রুমে কেন গিয়েছিল তৌসিফ? এইটা উত্তর জানা নেই পৌষের। তবে এত বছর ধরে শোনা কথাগুলো মনে পড়লো ওর। কাজের মেয়ের সাথে সম্পর্ক তৌসিফের, নিশ্চিত এত রাতে ভালো উদ্দেশ্য ওখানে যায়নি তৌসিফ। চুপ করে নিজের পাশে শুয়ে পড়ল পৌষ। জানে না কেন, কিন্তু পৌষের মতো মেয়ের চোখ ভিজে উঠে। যদিও সেই পানি গড়িয়ে পড়লো না, দম সৃষ্টি হলো যদিও তা কাউকে পোড়ালো না। নিজেকে সান্ত্বনা দিল পৌষ। তোর ভাগ্য এটাই পৌষ, মেনে নে। পৌষের কাঁধে হাত রাখতে কিছুটা ছুঁড়ে ফেললো পৌষ। তৌসিফ দমল না, বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, পোশরাত কি হয়েছে? বাসার কথা মনে পড়ছে? বলতে বলতে শোয়া থেকে উঠে গেল এবার তৌসিফ। সবই বিছানায় গা দিয়েছিল, তখনই কেন জানি মনে হলো পৌষ ঘুমায়নি। তখনই শিওর হতে কাঁধে হাত রাখে। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই হলদেটে আলোয় মাখো মাখো হলো কক্ষ। তৌসিফ পৌষের দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরল। বসানোর চেষ্টা করতে এবার হু হু করে কেঁদে উঠল পৌষ। ওর চঞ্চলা মন মানতে পারছে না, কিছুতেই না। হোক তার কোনো আশা নেই তৌসিফ থেকে, তাই বলে রাত বিরাতে তৌসিফের এহেন সোয়ার রুমে যাওয়াটাও ও মানতে পারছে না। স্বভাবসুলভী নারী মন, তার মধ্যে পৌষের মনটা অতি নরম, মাতৃসুলভ। সেখানে ছোটখাটো অনুভূতি রোজ খেলা করে। এরই মধ্যে সবচাইতে বড় বন্ধন, পবিত্র এক বন্ধনে আটকা দুজন। হয়তো কোনো আবেগ তাদের এই বিয়েকে ঘিরে নেই, তবুও প্রাকৃতিকভাবেই টান সৃষ্টি হয়ে যায়। পৌষের কান্নায় তৌসিফ নিজেই ভরকে গেল। 2 হাতে ওর চোখ মুছতে নিলেই পৌষ সরাতে চাইল ওকে। এক প্রকার জোর করেই চোখ মুছে দিল তৌসিফ। অতি নরম স্বর বের হলো কণ্ঠনালী ভেদ করে, বাসার কথা খুব বেশি মনে পড়ছে জান? জান প্রাণ কুত্তা বিলাই আমাকে ডাকতে হবে না, সরুন আমার সামনে থেকে। কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলল পৌষ। তৌসিফ অবাকের উপর অবাক হলো, তবু বউকে আদর করে বলল, আচ্ছা হানি, একটু আগে না ঘুমালে কি হয়েছে বলো? এতটা নেকা সাজা পৌষের হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝরে বলল, বর হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে, আপনি নেননি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে, আমিও জানতাম, তবে তবে আজ স্বচক্ষে দেখলাম। বলেই তৌসিফ থেকে দূরত্বে রেখে শুয়ে পড়ল পৌষ। হুশ করে দম ছাড়ল তৌসিফ। দিনের বেলা শোয়ার কাছাকাছি যাওয়াটা একটু ঝামেলাকর, তাই তো রাতে গেল পৌষ ঘুমানোর পর। মেয়েটা গভীর ঘুমে দেখে গেল, অথচ কিভাবে জানি ধরা খেয়ে গেল। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। এমনটা তো না হলেও পারত। পাশে তাকিয়ে দেখলো পৌষ হয়তো ঘুমিয়েছে। নাকটার আওয়াজ আসছে, না মানে ঘুমাচ্ছে। মেয়েটা আজ কাঁদলো কেন? তৌসিফকে ভিন্ন নারী রুম থেকে বের হতে দেখে? আচ্ছা, সে তো জানে তৌসিফ আগেও কোনো নারীতে গভীরভাবে মত্ত ছিল। সেই নারীর মাঝে বিচরণ করেছে। পিয়াসীকে সে অতিরিক্ত ভালোবাসত। 1 ঘন্টাতে যে কতবার ফোন দিত তার ইয়াত্তা নেই। বন্ধু মহলে মানুষ হাসাহাসিও করতো ওকে নিয়ে। বউ পাগল উপাধি পেয়েও কোনোদিন নিজেকে ছোট করেনি তৌসিফ। সব সময় তার মনটা চাইতো তার পিওর কাছাকাছি থাকতে। মনে হতো যতই দিচ্ছে ততই বুঝি ভালোবাসা কম হচ্ছে। এত এত শোক প্রেম সে যাকে উৎসর্গ করলো, দিন শেষে সেই নারীটা তার চোখে এক মুঠো বালি দিয়ে চলে গেল। তৌসিফেরও উচিত ছিল না তার পিউকে দেখিয়ে অন্য নারীর প্রেমের সুধা পান করা? সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তৌসিফের। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথাটা টিস টিস করছে ওর। চোখ ভর্তি ঘুম থাকায় উঠে বসেও একটু ঝুমছেও। 2 হাতে চোখটা ডলে খোলার আগেই ওর কান সজাগ হলো। পৌষের গলা শোনা যাচ্ছে, কাউকে ধমকাচ্ছে। মস্তিষ্ক তড়িৎ প্রবাহের ন্যায় চটপট চলা ধরলাম। করেই চোখ মেলল তৌসিফ। তাড়াতাড়ি নরম বিছানা ছেড়ে হাবিলদারের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওর বউ যে সকাল সকাল গ্যাঞ্জাম পাকিয়েছে তা বুঝতে 1 মিনিটও সময় লাগলো না। হুড়মুড় করে বেরিয়ে এলো তৌসিফ। পায়ে চপ্পল দেওয়ার সময়টুকুও বড্ড অভাব। বাইরে আসতেই চমকালো 3 গুণ বেশি। মিনুকে সমান তালে ধমকাচ্ছে পৌষ। মিনু মাথা নিচু করে ফুঁসে যাচ্ছে, তবে কথা বলছে না। তখনই একটা সিল্কের নাইটি গায়ে ওড়না পেঁচিয়ে সোহা বেরিয়ে এলো। সবই তার ঘুম ভেঙেছে বোঝাই যাচ্ছে। মিনু তার আপাকে দেখে সাহস পেল। সোহা আশেপাশে তখনও দেখেইনি। কপাল কুচকে ঘুম ঘুম কঞ্চে বলল, চিল্লাচিল্লি কিসের সকাল সকাল?
এটা বাসেন অন্য কিছু। কাল কত রাতে বাসায় ফিরেছে মানুষটা, ওনার কি ঘুমের দরকার নেই? তৌসিফকে অবশ্য দেখেনি সোহা। মিনু দৌড়ে ওর আপার কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। সোহা কপাল কুঁচকে পড়ল। তোকে বকেছে? হ্যাঁ পা, অনেক বকেছে, গালি দিয়েছে। আর কিছু বলার আগে রাগে ফোঁস করতে করতে পোষ এগিয়ে আসতে না মিনুর দিকে। তৌসিফ বুঝে কেলেঙ্কারি ঘটেই যাবে যে কোনো সময়, তাড়াতাড়ি করে পেছন থেকে পৌষের পেট জড়িয়ে ধরে। তবে বিশেষ লাভ হলো না। পৌষ রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠল। মিথ্যুক মিথ্যা বলে। কখন গালি দিয়েছি তোকে? শালি এদিকে আয়, দেখ তোকে কি করি। তোর মুখ খামচে দিব একদম। ওই বান্দরের মতো চুল একদম টেনে উপড়ে ফেলবো। চিনিস আমাকে? তোর 14 গোষ্ঠীকে ঘোল খাইয়ে ছাড়বে। সোহা হা করে তাকিয়ে রইল। তৌসিফ পৌষকে 2 হাতে নিজের সাথে মিশে উঁচু করে নিল কিছুটা। পৌষের পিঠটা ওর বুকে ঠেকল। ওভাবেই ওকে নিয়ে রুমে এসে পা দিয়ে দরজা লাগিয়ে দিল। সমান তালে হাত পা ছুড়ে যাচ্ছে পৌষ। তৌসিফ না পেরে ওকে বিছানায় শুয়ে দিল। নিজেও ওর পাশে শুয়ে ওর হাত দুটো শক্ত করে নিজের হাতে ধরে নরম স্বরে বলল, এমন করছো কেন? পোশরাত কি করেছে মিনু? রাগে কাঁপতে কাঁপতে পৌষ বলল, সকালে আমাকে দেখে হাসছিল, কিছু বলিনি। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে ঘুরঘুর করতে করতে কাকে জানি বলছিল যে নতুন মানুষের সুখ নেই, সকালে গোসল করে না। ও যে আমাকে বলছিল তা আমি বুঝিনি। ওর ওই চাপা ভেঙে দিব আমি। কত সাহস! আগেও এমন করেছে, কিছুই বলিনি। কাজের মেয়ে এত উড়াউড়ি কিসের? পৌষকে অবাক করে দিয়ে ওর 2 গালে হাত রাখলো তৌসিফ। ঠিক দ্বিতীয় দিনের ন্যায় গালে আদর দিতে লাগলো। প্রশ্রয় দিল না পৌষ। ছটকা করে হাতটা সরিয়ে দিয়ে বলল, রাতে মন ভরেনি না? আচ্ছা, রাতে কেন যেতে হবে? এখনই যান না। কে আটকালো? আমি রাতে গেলে যা করেন দিনের আলোয় করতে ভয়। আচমকা তৌসিফের থাবার শিকার হলো পৌষ। ওর তোতা পাখির মুখটা বন্ধ হয়ে গেল। তৌসিফের প্রচন্ড রাগ হলো, তবে দমন করলো ও। পৌষের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, যা ভাবছো ভুল। আর কি শুনতে চাও? মানুষের কথা মিথ্যা না। শোনা কথায় কান দিও না। চোখে দেখা মিথ্যা নয়। মাঝে মধ্যে হয়। সোহা কাজের মেয়ে, এত কিসের ক্ষমতা ওর? কেন এত নাক গলায় সব কিছুতে? কেন? এসবে মাথা ঘামিও না পোশরাত। 100 বার ঘামাবো। পোশরাত টেনে টেনে পৌষ নাম নিয়ে মুখটা নামিয়ে ওর থুতনিতে চুমু খেলো তৌসিফ। ঝনঝন করে উঠলো পৌষের দেহটা। এই লোকটার এই ছোঁয়া ওর একদম সহ্য হয় না। তৌসিফ নিজেই সরে গেল বটে। ওয়াশরুমে যেতে যেতেই বলল, আমি আসলে বেরোবো একসাথে। কথা বুঝি শুনে পৌষ তরতর করে বেরিয়ে গেল রুম থেকে। বের হতেই দেখা মিলল সোহার। পৌষ একটা মুখ ঝামটা দিয়ে সোজা কিচেনে ঢুকলো। বুয়া তখন পরোটা বেলছেন। পৌষ নিজেই পরোটা ফ্রাই প্যানে দিয়ে বলল, ঘি কোথায়? বুয়া যেন ভূত দেখার মতো চমকালো। কখনো মালিকরা রান্নাঘরে পা রাখেন না, চমকানোটা বড়ই স্বাভাবিক। বুয়া কিছুটা তুতলানো গলায় বলল, আপনি? আমি করে দিচ্ছি নতুন বউ, আপনি টেবিলে বসুন। কেন? আমি করতে পারি তো। মামা দেখলে রেগে যাবে। আপনি? আপনার মামার কাঁথা পুরি আমি। চামচ পরে খিতিয়ে পরোটা ভাজছে পৌষ। মুহূর্তেই ঘ্রাণে যেন মোমো করে উঠল রান্নাঘর সব পুরো ড্রয়িং রুম। বুয়াদের সাথে অতি সহজ গলায় কথা চালালো পৌষরাত। বেচারির ভয় পাচ্ছে তার চেহারায় স্পষ্ট। তাদের এত আতঙ্ক বুঝে আসলো না পৌষের। মেজাজ ওর কিছুটা ফুরফুরা হলো। সেই ফুরফুরা মেজাজটাকে ঝুরঝুরা করতে হাজির হলো সোহা। এসেই নাক চেপে ধরে বলে উঠল, এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার কেউ খায় না এখানে। এখন খাবে? পৌষ তীক্ষ্ণ গলায় বলল। সোহা সরল চোখে তাকিয়ে বলল, এসব এখানে খাওয়া হয় না। বললাম তো এখন খাবে। আনহেলদি খাবার তুমি খাবে, খাও। বাকিদের জোর কেন করছো? পৌষ দাঁত কটমটালো, চোখ রাঙিয়ে তাকালো এহেন ভাবে যেন সোহা ওর মাথা ফাটিয়ে দিবে। সোহা ততটুকু মেয়ের আচরণ এইরূপ চাহনি দেখে চমকালো, ভরকালো। পৌষ দাঁতের ধর চেপে বলল, কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকার চেষ্টা করবেন। আমার উপর কথা বলবেন না। আমার যা মন চাইবে রান্না করব, মন চাইলে থাকবেন, না হয় অন্য কোথাও চাকরি দেখুন। এই বাড়িতে কাজ করতে হবে না। এমনিতে গতকাল রেস্ট নিয়েছেন, কিছু বলিনি। আজ থেকে কাজে হাত লাগান। যত কাজ শরীর
তত চাঙ্গা। আর একটা কথা, ওই রং ঢঙের নাইটি পরে সকাল সকাল রুম থেকে বের হবেন না, কুরুচিপূর্ণ লাগে। সোহা এতটাই শকড হলো যে বাক্য হারিয়ে ফেলল, কোনো কিছুই বলার মতো খুঁজে পেল না। ওইখানে ঠায় দাঁড়িয়ে থাকতে পোস্ট এবার যথেষ্ট উঁচু গলায় বলল, কি হলো, বের হন। সোহা বের হলো ঠিকই, তবে নিজের রুমে গেল না। ও সোজা ঢুকলো তৌসিফের রুমে। তৌসিফ মাত্র বেরোচ্ছিল, সোহাকে দেখে দাঁড়ালো, বিরক্ত গলায় বলল, রাতে না কথা হলো, এখানে কি করছো? সোহার চোখ ভর্তি পানি তৌসিফের দিকে তাকালো। তৌসিফ ওর চোখে পানি দেখেও তেমন কিছু বলল না। বের হতে নিলে সোহা বলল, আপনার এই বউ আমাকে পদে পদে অপমান করে যাচ্ছে। আমি নাকি কাজের বুয়া, আমাকে বলছে কাজ করতে, আমার পোশাক নিয়েও কথা বলছে, এমনকি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। তৌসিফের গলা বড়ই শান্ত শোনালো। অভিযোগ করার সুযোগ দিচ্ছ কেন? আপনি সো গো নাও সোহা। সোহা 2 পা এগিয়ে আসলো। তৌসিফ ওকে সাইড কেটে বেরিয়ে গেল। সোহার চোখ দিয়ে পানির বিন্দুকণা গড়ালো, আঙুলের সাহায্যে তা মুছে ফেললো। সোহা মিনমিন করে পড়ল, এই 2 পয়সার মেয়েকে আমি দেখে নেব। তৌসিফের রুম থেকে বেরোতেই ঘ্রাণে ওর পেট ভরে গেল যেন। একবার গলা উঁচু করেও ডাক দিল। পোশরাত, তুমি অবশ্য উত্তর দিল না। খানিক পরই হাতে প্লেট নিয়ে এগিয়ে এলো। পৌষের নাকটা ঘামা ঘামা, মেয়েটা রান্নাঘরে গিয়ে ঘেমে উঠেছে। ওকে বলার সুযোগ না দিয়ে তৌসিফ ডাকলো বুয়াকে। ভয়ে ভয়ে বুয়া ছুটে আসতে তৌসিফ থমকে উঠল। তুই থাকতে পোশরাত কেন কিচেনে? বুয়া, এত টাকা বেতন কেন দিচ্ছি? যদি আমার বউই রান্না করে তো তোমরা কি করো? তৌসিফের ধমককে বুয়া মাথাটা নামিয়ে নিতে না নিতে পোষ ফুস করে উঠল, যেন সর্বদাই প্রস্তুত সে লড়াই করার জন্য। কি সমস্যা আপনার? ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি একবারও বলেছি উনি আমাকে ওখানে যেতে বলেছে। যাকে ধমকানোর তাকে তো টু শব্দ বলেন না। দুর্বলের প্রতি অবিচার করে যাবেন আপনি। কাঠখোট্টা গলায় কতগুলো কথা বলে হাতে থাকা কাচের প্লেটটা সজোরে টেবিলে রেখে পোষ রুমে চলে গেল। তৌসিফ দেখলো সেখানে গরম গরম পরোটা রাখা। রানী লোভ জেগে উঠলো তার। চাইলেও খেতে পারল না তৌসিফ। বউ রেগে আছে না? উঠে যেতেই রুমে দেখলো পোষ ব্যাগ গোছাচ্ছে। তৌসিফ ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো খাবে। খাবো না। পোশরাত পোষ ঘুরে দাঁড়ালো, দাঁত খিটমিট করে বলল, কি পৌষরাত সারাদিন? রাত হলে তো ওই ছেলের কথাই মনে পড়ে আপনার। যান ওর কাছে। কি মনে করেছেন দেখিনি? একটু আগেও যে আমার নামে বিচার দিতে এসেছিল, একটা কাজের মেয়ে হয়ে মালিকের বেডরুমে যখন তখন ঢুকে যায়। এর মানে কি? নোংরা মতো মানুষ ঘরের বাইরে করে, অথচ এই প্রথম দেখলাম মানুষ ঘরের মধ্যে দিন দাহারে রাতের অন্ধকারে নিজ ঘরে নোংরামি করে। বরাবরই রাগ সামাল দিতে ব্যর্থ হচ্ছে। পৌষের মুখটা আচমকা চেপে ধরে বলল, বেশি বলছো। পৌষ নিজেকে ছাড়াতে চাইল। বরাবরই ছটপট করা ওর স্বভাব, এবারও ব্যতিক্রম হলো না। তৌসিফের হাসি পেল নিজের উপর। পৌষের মুখটা আলতো করে ধরল এইবার। 2 গালে হাত রেখে বলল, তুমি আমাকে কতটা রাগিয়ে দাও হানি। পৌষ তাচ্ছিল্য করে বলল, কাপুরুষের মতো রাগ হলে বউকে সিগারেটের ছ্যাঁকা দেবেন, সমস্যা তো নেই। সেদিন দোষটা কার ছিল? পৌষের ঠোঁটে তাচ্ছিল্যের গাঢ় হাসি দেখা গেল। তৌসিফ চট জলদি ওর হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, আজ পর্যন্ত এই তৌসিফ তালুকদার এতটা অপমানিত হয়নি যতটা তুমি করছো। এখনো বুয়াদের রোজ করছো, এখনো বুয়াদের সামনে করলে। আমি কিন্তু রাগ করছি না। ওমা, সে কেন? কোথায় আপনার সিগারেট? দিন, লাইটার জ্বালিয়ে দিই। আমাকে ছ্যাঁকা দিন। পৌষর তো শরীর মাংসে গড়া না, আমার কোনো ব্যথা লাগে না। বলেই তৌসিফের পকেটে হাত দিল সিগারেটের খোঁজে। তৌসিফ হাত দুটো ধরে থামালো, গাড়ি কঞ্চে পড়ল, আর হবে না। আপনি না সকালে বললেন আমি যা ভাবি তা ভুল? তাহলে আমাকে বিশ্বাস করাতে সোহার মিনুকে বাসা থেকে বের করে দিন। তৌসিফ কথা বলল না, একটু সময় নিয়ে বলল, আমি ওয়াদাবদ্ধ পোশরাত। পোষ নিজের হাত ছাড়িয়ে নিল। তৌসিফকে ধাক্কা দিয়ে বলল, আপনি যে একটা বুদবুইত শয়তান তা আমি আগেই জানি। হোয়াট? এসব কেমন শব্দ পোশরাত? বুদবুইদ্যা মানে আপনি, যার ভেতরে
যার ভেতরে ভেতরে রগে রগে শয়তানি, মেয়েবাজ লোক, ওই হচ্ছে বড় খারাপ। শালিকে ধরে টাকলা বানিয়ে দিতে মন চায়, চুলে ফ্লিপ মারে আবার আমার সামনে। তৌসিফ ওর মুখটা হাতের তালু দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলল, এসব গালি কে শিখায় তোমাকে? হোয়াট ইজ দিস পোশরাত? তুমি গালি দাও কেন? পোষ নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে বলল, ও ওই আকাম কুকাম করবে তা দোষ না, পৌষ গালি দিলে দোষ। এখন ওর সামনে গিয়ে গালি দিব। বলেই বের হতে নিলেই তৌসিফ ক্লান্ত হলো। সকাল থেকে এই মেয়ে আজ জোশে আছে। কোন দুঃখে যে গত রাতে ওই রুমে গেল, নিজের কপালে দেয়ালে ঠুকতে মন চাইছে একবার। পোষকে বহু কষ্টে আটকে শান্ত স্বরে বলল, জান আমার প্লিজ এখন থামো, চলো খাবো এখন। তোমার শক্তি হবে তাহলে, শক্তি পেলে আরো ভালো মতো চুল ছিঁড়তে পারবে। পোষ থামলো বটে। টেবিলে খেতে বসলেই তৌসিফের প্লেটে গরুর বটভুনা আর গরম ঘিয়ে ভাজা পরোটা তুলে দিতে সোহা বলল, এসব খেয়ে পরে পেটে সমস্যা হবে, আনহেলদি খাবার। পোষ রসিয়ে বলল, ওরে সোনা, তোমার এই আউলা প্রেমের বাউলা বাতাস অন্য ব্যাটারে করো, যাও। এই ব্যাটাকে বাতাস করার জন্য আমি আসছি। তৌসিফ শুনেও শুনল না কিছু। এই গরম গরম পরোটা আর বটবুন আজ বহু বছর পর খেলো। আগে মা খাওয়াতো, 3 ভাই বোন একসাথে গোল হয়ে বসে খেত। এখন খাওয়া হয় না। কোরবানিতে এত এত গরু কোরবানি করার পরেও বট খাওয়া হতো না। বুয়ারাই খায়। আজ খেয়ে অনেক ভালো লাগা কাজ করলো। একসাথে 5টা পরোটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল তৌসিফ। পোষ একটাই এখনো শেষ করতে পারেনি। তৌসিফ ভাবলো এই মেয়ে তো ততটা খায়ও না, অথচ তেজ দেখো, যেন সবাইকে চিড়ে ফেলবে। পারলে কখন যেন তৌসিফকেই খেয়ে নেয়। আকাশ পাতাল ধ্যান ধরে ভাবছে পোষ। মাথায় ওর কি যে কিরা উঠেছে তা এত সহজে শান্ত হবার না। তৌসিফ মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে, মাঝে মধ্যে ফাঁক ফোকর দিয়ে পোষকেও দেখে নিচ্ছে। মেয়েটা এত উতলা হয়ে থাকে যা বলার বাইরে। বাসা থেকে বের হওয়ার সময় সোহা শুধু তৌসিফকে লোফার বের করে দিয়েছিল, ব্যাস ব্যাস। এই মেয়ে কাণ্ড ঘটিয়ে এলো। অগত্যা পৌষের দেয়া ভেলভেটের লোফার পরল তৌসিফ। এতে অবশ্য পোষ শান্ত আছে কিছুটা। আচমকা পোষ সিটি বাজাতে তৌসিফ ওর দিকে তাকালো, ভ্রু উচ্চ করে জিজ্ঞেস করলো, কি? গাড়ি থামান। হানি লেট হচ্ছে। তাতে আমার কি? ফোস করে শ্বাস ছাড়লো তৌসিফ। গাড়িটা থামাতে জানালা খুললো পোষ। পাশে পুরা ভুট্টা বিক্রি করছে। পোষ জোরে হাঁক ছেড়ে ডাকলো, ওই ভুট্টাওয়ালা মামা, একটু ভুট্টা দিন। লোকটা ভুট্টা এনে দিতেই পোষ 20 টাকা দিল। যদিও তৌসিফ দিতে চাইলো, কিন্তু পোষ মুখে ছামটা দিয়ে নিজেই টাকা দিল। লোকটা 20 টাকা দেখেই বলল, ভুট্টা 30 টাকা খালাম্মা। পোষ মুখ ভেটকি মাছের মতো করে বলল, 30 টাকা? এই ভুট্টা 20 টাকা খেয়ে এলাম আজীবন। আপনার ভুট্টা কি মহাসাগরের নিচে জন্মায় যে 30 টাকা? লোকটা কিছু বলতে চেয়েও যে মিনমিন করলো। পোষ ব্যাগে হাতড়ে দেখলো ভাঙতি নেই, তাই বলে উঠল, আপনার খালুজানের কাছে যান, উনি দেবে 10 টাকা। তৌসিফ আহত চোখে তাকালো। 10 টাকা দিয়ে গাড়ি চালাতে চালাতে শুকনো মুখে বলল, আজকে তোমার খালুজান মনে হয় পোশরাত। পোষ জৌরি চোখে তাকালো, পলক ফেললো পিটপিট করে। অতঃপর ভুট্টায় কামড় দিয়ে বলল, উফ, টক বেশি। তৌসিফ আশাহত হলো। এই মেয়ে কি দিয়ে তৈরি? কোন মাটির জাত কি? তৌসিফের জানতে মন চাইল। পোষ হঠাৎ ওর মুখের সামনে ভুট্টা ধরে বলল, নিন, কামড় দিন, পরে আমার পেট ব্যথা করবে। করবে না, নজর দেইনি। বিশ্বাস করি না। সত্যি বলছি। ঋণ রাখে না পৌষ। 10 টাকা আপনার ছিল, তাই 4-5 কামড় খাবেন। তৌসিফ কথা বাড়ালো না। ড্রাইভিং করতে করতে ভুট্টায় কামড় খেল। খেতে খেতে সে পুরোটাই খেল। পোষ অবশ্য কিছু বলেনি তাতে। শেষে 4-5টা দানা অবশিষ্ট ছিল, যা পোষ খেল। তৌসিফের এসব খাওয়া হয় না। সর্বোচ্চ বয়েল কর্নও খায়। এভাবে পোড়া ভুট্টা খাওয়া হয়নি কখনো। পোষ হয়তো বুঝলো, তাই কিছু বললো না ওকে। ভার্সিটিতে নামিয়েই দিয়ে তৌসিফ বলল, আমি নিতে আসবো আজ। কোন দুঃখে? এত ঝগড়া পারো তুমি? এই দিক দিয়েই বাসায় যাব, তাই বললাম। আচ্ছা, আমি গেলাম তাহলে। বলে অপেক্ষা করলো না পোষ। গেট পেরিয়ে ভেতরে চলে গেল ও।
দীর্ঘ 1 মাস পর শ্বশুর বাড়ি এসেছে হেমন্ত। এই দিকের ঝামেলা পোহাতে পোহাতে এইদিকে পা রাখার সময়ই হয়নি। শ্রেয়া অবশ্য বুঝদার মেয়ে, সহসা রাগ করে না, তবে আজ রেগে আছে কিনা হেমন্ত বুঝতে পারছে না। সাথে ওর কোলে কাঁধে হাত ধরে আর পিছু পিছু কাজিনগুলো তো এসেছে, তাদের একমাত্র ভাবি শ্রেয়া। ভাবিকে দেখে না আজ মাস খানিক হলো। ইনিমিনি দরজা খুলে হেমন্তর কোল থেকে নেমে শ্রেয়ার রুমে দৌড় দিল। পিহাও ঢুকলো পিছু পিছু। হেমন্তকে দেখে ওর শ্বশুর শাশুড়ি তড়িঘড়ি শুরু করলো। হেমন্ত তাদের ব্যস্ত হতে না বলল। পেছনে 2 হাত ভর্তি সদাই নিয়ে ঢুকলো চৈত্র আর জ্যৈষ্ঠ। শ্রেয়ার বাবা এগিয়ে আসতে দুজন বিনয় সহিত সালাম জানিয়ে বলল, আমরা ভেতরে রাখছি আঙ্কেল। একদম কিচেনে গিয়ে রাখলো সব। হেমন্ত শুধু শাশুড়িকে বলল, মা ওই ব্যাগটাতে কাঁচা মাছ ওগুলো ফ্রিজে রেখে দিন, কাটিয়ে এনেছি। ভদ্রমহিলা খুবই সন্তুষ্ট মেয়ের জামাইয়ের উপর। ছেলেটা অনেক বুঝদার, এমন সংসারী ভদ্র নম্র ছেলে আজকাল মেলা মুশকিল। এই যে সে মেয়ের জামাই, তার কি দায় মাছগুলো কাটিয়ে আনার? তবুও সে এই কাজ করবেই। বাড়িতে ছেলে না থাকায় যেই কাজগুলো করা ঝামেলার তা সব হেমন্ত করে দেবে। ভদ্রলোকের বয়স হয়েছে, যত সব কাজ সামাল দিতে সমস্যা হয়, কিন্তু হেমন্তের মতো মেয়ে জামাই থাকতে সেই কষ্ট লাঘব ঘটেছে। গত সপ্তাহে নিজে আসতে পারেনি, তাই মানুষ দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে। কোনো দায় ছাড়াই সেই কাজগুলো করেছে। হেমন্ত শাশুড়ি ঠান্ডা শরবত বানিয়ে দিতেই জ্যৈষ্ঠ আর চৈত্র এক চুমুকে শেষ করে সোজা হেঁটে গেল ভাবির রুমে চলে গেল। অসহায় লাচার ভাবে বসে রইল হেমন্ত। বউটাকে সরাসরি দেখে না মাস হলো, ছুঁয়ে দেখা হয় না। ভাগ্যক্রমে 1-2 চুমু খাওয়া হচ্ছে না। শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘ সময় আলোচনা চলল। মেইন মুদ্রা অবশ্য পোশাক। ভদ্রমহিলা এবং ভদ্রলোক যথেষ্ট বুঝদার, সবটা শুনে শুধু বললেন, ওর কবলে সুখ খুবই কম ছিল হেমন্ত। আর মা বাবা নেই, আসলে তারা কোনোদিনই প্রকৃত সুখ পায় না। আমাদের পোষ হয়তো এখন সুখ পাবে। ও মানিয়ে নিতে পারছে না, অভিমান ধরে বসে আছে। প্রথম দিন যখন দেখলো আমাকে মুখ ঘুরিয়ে চলে গেল। আমার অনেক আদরের এই বোনটা ফার্স্ট কাজিন, মায়া বা টান যেটাই বলুন একটু বেশি। চিন্তা করো না বাবা, সময় মানুষকে মানাতে শিখিয়ে দেয়। পোষ নাদান শিখে যাবে। দীর্ঘ শ্বাস ফেললো হেমন্ত, এদিক ওদিক তাকালো। ওর শাশুড়ি একটু হেসে বলল, রেগে লাল হয়ে আছে, দেখো মানে কিনা। কেন যে কথা বুঝে না। এসেছো না তুমি, তোমাকে দেখলেই রাগ পড়ে যাবে। শ্বশুরের মুখে এহেন কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল হেমন্ত। পুরুষের এই লজ্জা বড়ই সুন্দর। হেমন্ত উঠে দাঁড়ালো, পা বাড়ালো তার প্রেয়সীর রুমে। ঢুকতেই দেখা মিলল খাটে গোল হয়ে বসা শ্রেয়ার দিকে। ঢোলা একটা ফ্রক পরে মাথায় ওড়না দিয়ে আছে মেয়েটা। গালটা ফুলে আছে, একটু মোটা হয়েছে অল্প স্বল্প। হেমন্তর খারাপ লাগলো। বউটাকে দেখে না আজ ঠিক গুনিয়ে 27 দিন। মুখের কথাটা বুঝি এটা ভিডিও কলে কি মন মানে? ইনিমিনি একদম গা ঘেঁষে আছে শ্রেয়ার সাথে। এদের কথারও যে সেই পোস্টকে ঘিরে মন খারাপ করে কথা বলছে শ্রেয়া। হেমন্ত গলা খাকালো, সুথালো, বের হ সবগুলো দাঁত বের করে হাসল। এরা জানে হুরুম তারুম করা হেমন্ত ভাই এখন ম্যাও ম্যাও করবে। যদিও তাদের ভাবে অতি নরম মানুষ, তবে কেন জানি হেমন্ত ভাই তাকে আরো নরম মনে করে আগলে রাখে। কিছু পুরুষই থাকে এমন, এরা হয় অতি যত্নশীল, দায়িত্ববান, নিষ্ঠা, পক্ষপাত মুক্ত, একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল। একে একে সবগুলো হেমন্ত ভাইকে দাঁত দেখে কেলাতে বের হতে ঝড়ের বেগে দরজা লাগালো হেমন্ত। তার অবশ্য দেরি হলো না, জানালা লাগিয়ে এক হাতে পর্দাও টেনে দিল। শ্রেয়া তখনও বসা খাটে টলমল চোখে তাকিয়েছে। হেমন্তর বুকে ঝড় উঠে গেল মুহূর্তে। এক লাফে খাটে উঠে শ্রেয়ার কাছে চলে এলো সে। চোখে পানিটুকু পড়ার সুযোগ না দিয়ে 2 চোখ ভরে চুমু খেলো। পরনে থাকা শার্টটা খুলে বুকের মাঝে জড়িয়ে নিল শ্রেয়াকে। শ্রেয়া ফুপিয়ে উঠল। হেমন্ত অস্থির হলো, তার বুকে চিনচিন ব্যথা করছে। রোজ কথা হতো, তবু আজ মনে হচ্ছে জন্ম বুঝি পেরিয়ে গেল। শ্রেয়ার মাথা হাত বুলাতে বলল, শ্রেয় কাঁদে না বাবু, প্লিজ কাঁদে না। নরমনা শ্রেয়া বড়ই স্বামী সোহাগী। এতগুলো দিন পর তার আগমন রাগ পুষে রাখতে পারল না সে। 2 হাত মেলে
তার পিঠ আঁকড়ে ধরল। হেমন্ত আলগোছে ওর ফ্রকটা খুলে দিল, অতি যত্নে বিছানায় শুইয়ে দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলল, কাঁদলেও কষ্ট অত কাঁদে শ্রেয়? বলেই 4 মাসের পেটটার দিকে তাকালো হেমন্ত, হাত বুলাতে বুলাতে বলল, কেমন আছেন আপনি আব্বু? ও রাগ করেছে, আমাকে বলেছে কথা বলবে না। তাই বলেই পেট ভর্তি চুমু খেতে লাগলো হেমন্ত। এই 27টা দিন যতগুলো আদর ছিল সবগুলো পুষিয়ে দিয়ে হেমন্ত উঠে পড়ল ওপরে, নিজের বুকের সাথে মিশিয়ে নিল শ্রেয়াকে। নীরবে তাদের প্রেম চলল, সবটা চলল একদম নিবিড়ভাবে। বুকের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে শ্রেয়া, ওর চুলে হাত চালাচ্ছে হেমন্ত। শ্রেয়া গাঢ় গলায় বলল, পৌষটা রেগে আছে। আপনি যাননি? আর গেলাম গতকাল, ঘুরিয়ে আবার বাসায় দিয়ে এলাম। জানো শ্রেয়, মনে হলো আমার কলিজাটা কেটে রেখে এলাম। শ্রেয়ার চোখ গলিয়ে পানি পড়ল, হেমন্তর বুক ভিজল। শ্রেয়ার কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না তুমি পাখি, জানোই তো রাগ পুষে রাখতে পারে না ও, বড্ড জেদি কিনা, মনে জমিয়ে রাখে না কিছু। আমি যদি বুঝতাম এমন কিছু হবে তাহলে এখানে আসতামই না। তোমাকে আসার অনুমতি দেওয়া হয়েছিল এর জন্যই, যাতে এসব তুমি স্ট্রেস না নাও। পৌষকে দেখতে যাব। এখন না। ওকে সত্যিটা বলেছেন? অর্ধেক। হেমন্তর বুকে মাথা এলিয়ে রাখলো শ্রেয়া। তার আফসোস হয় এক প্রকার, জোর করেই বাবার বাসায় এসেছিল ও, শ্বশুর থেকে অনুমতি নিয়েছিল 1 মাসের। আজ 27তম দিনেই হাজির তার জামাই। অনেক ভালোবাসে কিনা, তাদের সেই ভালোবাসার অস্তিত্ব আসবে অতি শীঘ্রই। শ্রেয়া এতে খুব বেশি খুশি, অথচ এই বাবুকে ঘিরে সবচেয়ে বেশি পাগল তো পৌষ। নামটাও নাকি সেই রাখবে। তৌসিফ পৌষকে বাসায় নামাতেই হঠাৎ কল পেয়ে বেরিয়ে গেল। খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে উঠল পৌষ। রান্নাঘরে ঢুকে 1 প্যাকেট চিপস নিয়ে বিশাল বড় ড্রয়িং রুমে আরামদায়ক কাউচে হাত পা উঠিয়ে বসল। টিভিতে একটা কার্টুন চ্যানেল দেখতে দেখতেই মুখে যতটা পারলো চিপস ঠুসতে লাগলো পৌষ। মুখ ভরে চিপস না খেলে ওর শান্তি লাগে না। আচমকা মিনু পাশ দিয়ে যেতে যেতে বলল, এটা আমার টিভি দেখার সময়। দলিল দেখা। আপা টিভি দেখতে দিচ্ছে না। মিনু নাক ফুলালো, সোহার রুমে গিয়ে বিচার দিল। সোহা হাতে লোশন লাগাতে লাগাতে বলল, এই আপদ যে কবে বিদায় হবে? আপদ আসতে দিলে কেন আপা? তুই বুঝবি না, চল। সোহা ঘরেও যথেষ্ট পরিপাটি হয়ে থাকে, আজও তাই। দামি পোশাক তার পরনে। সোহা একদম পৌষের সামনে দাঁড়ালো। আচমকা টিভির সামনে দাঁড়াতে পৌষ চমকালো। মুখে চিপস থাকার কারণে কোনো মতে বলল, কি? এই সময় মিনু টিভি দেখে। মুখের টুকু শেষ করে পৌষ বলল, আমি কি ওর চোখ ধরে রেখেছি? এসব বাচ্চাদের জিনিস, অফ করে ওকে দেখতে দাও। আমি ওই বাড়ির কে? সোহা হকচকালো এহেন প্রশ্নে। পৌষ নিজেই বলল, বউ আমি, তৌসিফ তালুকদারের বউ। চোখের সামনে থেকে গুনে গুনে 10 হাত দূরে যান। সোহা দাঁত কটমুটিয়ে উঠতেই হাতে থাকা রিমোটটা ছুঁড়ে পাশের কাউচে ফেলে পৌষ উঠে চলে যায় অন্যদিকে। মিনু এসে বাংলা সিরিয়াল চালালো। সোহা বসলো ওর পাশে। পৌষ এইদিক ওইদিক হেঁটে সোহার রুমে নজর দিল। এত ঝাঁকানাকা রুম দেখে ভেতরে ঢোকা মাত্রই অবাকের শেষ প্রান্তে পৌঁছে গেল ও। কোনো কাজের মেয়ের রুম এতটা বিলাসপূর্ণ কেন হবে? আলমারি খুলে আরেক দফা চমকালো। শক্ত চোয়াল করে রুম থেকে বেরিয়ে এলো। কিচেনে পুনরায় ঢুকতে বুয়া এসে বলল, কিছু বানিয়ে দিব ছোট ভাবি? সন্ধ্যায় কি খান আপনি? চলো চা খাই। বুয়া 1 কাপ বসাতে পৌষ বলল, আমরা তো টোটাল 5 জন আছি, চাচা সহ 6 জন। 6 কাপ বসাও। বুয়া আশ্চর্য হলো, তাই করল। পৌষ মিনি টেবিলে চা নিয়ে বসতে সোহা কোথা থেকে এসে বুয়ার সাথে ধমকে উঠল, কখন পাচ্ছা করতে বলছি বুয়া? আমার গ্রিনটি কোথায়? মিনুর ক্ষুধা পেয়েছে। পৌষি বুয়াদের বলেছে ওর সাথে চা খেতে। এক কাপ মজা লাগে না চা খেতে? সোহার আচরণে উঠে দাঁড়ালো পৌষ, উঁচু গলায় বলল। সোহা দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাথে কথা বলছি না আমি মেয়ে, চুপ থাকবে একদম। পৌষ ওর হাতে থাকা চাটা ছুঁড়ে মারল সোহার দিকে। ভাগ্যক্রমে শরীরে লাগেনি। সোহার সাদা পোশাকে চায়ের দাগ লেগে গেল। এহেন অপমানে সোহা রাগে খটমট করে বলে উঠল, আর বেজন মুখ কিট কোথাকার, আজ বাসায় ফিরুক। কিছু বলার আগেই গ্লাস ভর্তি পানি ওর মুখে ছুঁড়ে মারল পৌষ। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টেনে দরজা খুলে ধাক্কা দিয়ে বের করে দিল। বলা, তোর কাজ আজ থেকে এই বাড়িতে নিষিদ্ধ, যা ভাগ।
একদম সেই মুহূর্তেই তৌসিফ এলো। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি এসে আশ্চর্য গলায় শুধালো, কি হয়েছে? ভাল হয়েছে। এই এই ভাগেন এখান থেকে, না হলে আজ একে। বলতে বলতেই রান্নাঘরে ঢুকে কিছু না পেয়ে ডাল ঘুটনি নিয়ে এলো পোষ। এসে তার ছুঁড়ে মারলো সোহার দিকে। তৌসিফ হতভম্ব হয়ে গেল মুহূর্তেই। সোহা এতক্ষণ না কাঁদলো, তৌসিফকে দেখে কান্নার সুর তুললো। তৌসিফ বিরক্ত হয়ে পড়ল। চুপ করো সোহা, বলি উদ্বিগ্ন গলায় পোষকে বল। হানি কুল ডাউন, আমাকে বলো কি হয়েছে। একে এক্ষুনি বের করুন। বলতে বলতে ভেতরে ঢুকলো তৌসিফ। পোষ রাগে কাঁপতে কাঁপতে বলল। বলি তাকালো মিনুর দিকে। মিনু ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পোষ দাঁত খামটি মেরে বলল, এটাকেও বিদায় দিন। কত টাকা পায় দিয়ে এক্ষুনি বিদায় করবেন, না হলে আমি চলে যাব। তৌসিফ বুঝলো পরিস্থিতি বড় এলোমেলো। পোষকে টেনে ওখান থেকে নিয়ে রুমের দরজা বাইরে দিয়ে আটকে দিল। সোহা তখনও বাইরে দাঁড়িয়ে। বুয়াকে ইশারা করতে বুয়া ছটপট করে সবটা বললেন উনি। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, যে যার রুমে যাও। সোহা বাইরে থেকে দৌড়ে এসে রুমে ঢুকলো। মিনুও গেল আপার কাছে। তৌসিফ বুয়াকে বলল, পোষের জন্য রাতে আজ খাসি রেঁধো তো বুয়া, সাথে নাকি ঘন ডাল পছন্দ করে। ছোট ভাবি আজকে নিজের হাতে আপনার জন্য পায়া দিয়ে বিরিয়ানি রেঁধেছে মামা। সারাদিন বাসায় এসে এইসবই করেছে। বলল আপনাকে নাকি সারাদিন জ্বালিয়েছে, তার রিটার্ন দিবে। অনেক শখ করে রেঁধেছে মামা, আর যদি ওটা খেতেন। বুয়া সংকোচ নিয়ে বলল, অথচ তৌসিফের মুখ ভর করলো এক রাস মায়া। মেয়েটার মন একদমই পরিষ্কার, কোনো ঝামেলা নেই, যা আছে তো ওর মুখে। আজ কিভাবে জানি হাতও চালিয়ে দিল। সমান তালে দরজা ধাক্কাচ্ছে পোষ। তৌসিফ বুকে ফু দিয়ে ঢুকলো ভেতরে। ঢুকা মাত্র ওর বুকে ধাক্কা দিল পোষ। তৌসিফ দরজা লাগিয়ে পোষকে শান্ত করতে চায়, তবে আজ পানি যে মাথার উপর উঠে গিয়েছে তা বুঝে গেল তৌসিফ। পোষ সোজা গিয়ে নিজের ভার্সিটি ব্যাগ হাতে তুলে ফোন বের করলো। তৌসিফ এগিয়ে এসে ফোনটা কেড়ে নিতে পোষ চোখ রাঙিয়ে তাকালো, তেজি গলায় বলল, আমার দ্বারা আর সম্ভব না। এমন রং তামাশা দেখা অন্তত আমার পক্ষে সম্ভব নয়। আপনার ভুল ছিল আমাকে বিয়ে করা। চোখের সামনে নোংরামি সহ্য করা সম্ভব না আমার দ্বারা। তৌসিফ চোখ বুজে শ্বাস নিয়ে পড়ল, আমি তোমাকে বললামই তো। বিশ্বাস করি না। কি করতে পারি আর আমি? কাজের বুয়ার এমন বিলাসিতা, জাস্ট ওয়াও। এত দামি দামি কাপড়, আমাকে অন্ধ ভাবেন আপনি? আমি বুঝি না। আমি যা তা স্বীকার করি আমি বেজন। তৌসিফ বাধ্য হয়ে ওর মুখ চেপে ধরলো, লাল চোখে তাকিয়ে বল, শান্ত থাকো। ধাক্কা দিল ওকে পোষ। চিৎকার করে বলল, ডিভোর্স চাই আমার, আজই দেবেন। কাজের মেয়ে নিয়ে সুখে থাকুন আপনি। ডিভোর্স শব্দটা কানেই বিঁধল ওর। মনের কোণে বিঁধল যেন তীব্র বেদনায়। ওর বুকে চাপ সৃষ্টি হলো। মুখে বলা, সংসার বাঁচাতে মিথ্যা বলা ও জায়েজ। আমি না হয় ওয়াদা ভঙ্গ করলাম। শুনতে চাইলো না। তৌসিফকে ঠেলে বের হতে নিলে তৌসিফ বলল, সোহা আমার সৎ বোন হয় পোষাত। ফাটাবাসের চিপা বলা হোক বা মাইনকার চিপা, তৌসিফ পড়ল সেই দুটোর মাঝ বরাবর। না বেরোতে পারছে না টিকতে। দরজায় কপাট আটকে ওর মুখোমুখি বিছানায় পা ভাঁজ করে বসেছে পোষ। চোখে মুখে তার উপচে পড়া দুটি, যার পুরোটাই ছাড়াচ্ছে তৌসিফকে বড় মাপের এক আইকালা বাস দেওয়া চল না। পোষের এহেন চকচকা চোখ তৌসিফ আজ অবধি দেখছে বলে মনে পড়ল না। মেয়েটার চোখে শুধু পানি, দুষ্টুমি অথবা রাগের দেখা মিলত। আজ তার কেন এত কৌতূহল হওয়ার অবশ্য কথা, কিন্তু তৌসিফের মনে হচ্ছে ভিন্ন কিছু। পৌষের এই একাগ্রতা শুধুমাত্র তৌসিফের সাথে সোহার কোনো অবৈধ সম্পর্ক নেই এটা জানার জন্য। নারী যেমনই হোক না কেন তার স্বামীর সঙ্গে অন্য নারীকে সহ্য করবে না। প্রকৃতি তাদের সহ্য করার ক্ষমতা বেশি দিলেও তা ক্ষেত্র বিশেষ। স্বামী যতই খারাপ হোক না, কিন্তু চরিত্রহীন মানতে নারাজ নারী। তৌসিফের কেন জানি ভালো লাগলো ব্যাপারটা। পৌষের উৎসুক মুখটা দেখে মৃদু স্বরে হেসে বলা, হানি, আমার হানির কথা পুরি মুদ্দাই ফিরুন। খটখটা গলায় পৌষ কথা বলতে তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবাকে চিনো? নামে। তুমি ছোট ছিলে যখন মারা গিয়েছেন, হাফ প্যান্ট পরতা। রাগে দাঁত কটমট করলো পৌষ। এসব শুনতে চাইনিও, তবুও ধৈর্য ধরল। মুখে শুধু বলল, আপনি এখনো পারেন, সেসব বাদ দিন। তৌসিফ একটু
হেসে বলল, বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, আমরা কেউ জানতাম না পৌষ রাত। কিন্তু বাবা যখন মারা গেলেন তার আগে শুধু আমাকে বলেছিলেন এই কথা, তার দ্বিতীয় পক্ষে একজন মেয়ে আছে। বড় ভাই বা মেজো ভাই কেউ ওকে স্বীকার করলো না। অবশ্য বাবা ওর নামে যথেষ্ট সম্পদও রেখেছেন। ভাইরা এতে আপত্তি করেনি, কিন্তু তারা কেউ সোহার দায়িত্ব নিতে নারাজ। বোনকে কাজের মেয়ের পরিচয়ে কেন রেখেছেন? আমি রাখিনি, আমি কখনো বলিনি কাজের মেয়ে। ভাবিরা ছাড়িয়েছে এই কথা। প্রতিবাদ করার চেষ্টা করেও লাভ নেই পৌষ রাত। আমার দুই ভাই আগে, আপা আগে। তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে সোহাকে নিয়ে কিছু বললে। বড় ভাইকে ওয়াদা দিয়েছিলাম সোহার বংশীয় সত্যি কাউকে জানাবো না। আজ তো ভাঙতে হলো তোমার জন্য। তাই বলে আপনার গায়ে লাগে না যখন সবাই আপনার চরিত্রে আঙুল তোলে, আপন সৎবোন নিয়ে কথা, এসব নোংরা কথা বলে? আমার সামনে আজ পর্যন্ত কেউ বলেনি, ভাষা কোথায় কান দেই না আমি। সব জেনেও আপনার ভাইয়া কেন চুপ করে থাকে? তাদের বংশের নাম নিচু হয় না এতে? নাম নিচু হবে যদি শুনে যে বাবার অবৈধ সন্তান আছে। মৃদু কেঁপে উঠল পোষ, চোখ দুটো চলমল করে উঠল। তৌসিফ আচমকা পোষকে নিজের দিকে টেনে নিল। আচমকা এমনটা ঘটাতে চমকানোর সুযোগটাও পেল না পোষ। তৌসিফ ওর চোখে আসা চুলগুলো যত্ন সহকারে কানের পিছনে গুজে দিতে নিলেই দেহ বাকিয়ে গেল পৌষের। জানানি কেন এই লোকের স্পর্শ গায়ে লাগলেই কেমন জানি অনুভূতি হয় পৌষের। মনে হয় তার সারা অঙ্গ আন্দোলিত হয়। বুকের মাঝে থাকা গভীর হৃদে পানির ছলাৎ ছলাৎ শব্দ হয়। তৌসিফ দু হাতে পৌষের গাল সহ কান দুটো নিজের তালুর ভাঁজে নিয়ে নিল। চোখে চোখ রেখে নামিয়ে নিল পৌষ। তৌসিফ গাঢ় কণ্ঠে বলল, তাকাও। পৌষ সাহস জোগাতে অক্ষম হলো। কেন জানি হঠাৎই তার ভয় কাজ করছে। তৌসিফ ওর চোখে চোখ রাখার জন্য থুতনিটা তুলে ধরল। পৌষের চোখ টলমল করছে। তৌসিফের কারণ জানে, এই অতিরিক্ত লাভঝাপ করা চঞ্চল মনা প্রাণগুলো অতি আবেগী হয়। পৌষের মুখের দিকে তাকিয়ে বল, আরেকটা সত্যি শুনবে পৌষ রাত? এবার কাজ হলো সত্যি শোনার জন্য তাকালো পৌষ। তৌসিফ ওর থুতনির দিকে গভীর দৃষ্টি ফেলে ধীরে ধীরে মুখটা আগলে আলগোছে একটা চুমু দিল ওর থুতনিতে। পৌষ গলল এতেই। হাত বাড়িয়ে তৌসিফের কলারটা চেপে ধরল ও। তৌসিফ মুখটা সরিয়ে নিয়ে বলল, তুমি কারো পাপ না পৌষ রাত। ফট করে চোখ মেলল পৌষ রাত। অতি আগ্রহ ওর চোখে মুখে। তৌসিফ বলল, বড় ভাই ওয়াদা করিয়েছিল আমাকে যাতে সোহার সত্যি কাউকে না বলি। সোহার মাকে বাবা বিয়ে করেননি, কোনো এক অতীত আছে এর যা আপাতত না জানলেও চলবে তোমার। তবে হ্যাঁ, ভাইয়া পুরোপুরি অস্বীকার করেন, কিন্তু আমি ছোট ছেলে হয়ে বাবার কথা অস্বীকার করতে পারিনি। ভাঙা গলায় বলা, ফুপিয়ে, আপনার বড় ভাইয়ের মুখে শুনেছি আমি জারজ। তুমি জারজ না পৌষ রাত, তুমি শরৎ ফুপির মেয়ে। কিন্তু শরৎ ফুপি হয়তো। শব্দটা শুনে ফ্রিকুচকে তাকালো পৌষ। শরৎ তার মায়ের নাম। তৌসিফ ওকে আরেকটু নিজের কাছে টেনে বলা, দাদা 4টা বিয়ে করেছিল। জানি। সবচেয়ে ছোট বউয়েরই এক মেয়ের নাম শরৎ তালুকদার। পৌষের মাথাটা ঘুরে উঠল। এত এত প্যাচ তার ছোট্ট সাদা মাটা মস্তিষ্কে ঢুকছে না। তবুও জিজ্ঞেস করল, তাহলে জারজ সন্তান কেন বললো? ভাইরা সৎ কারোর সাথে সম্পর্ক রাখেনি, রাগের মাথায় হয়তো শরৎ ফুপিকে জারজ বলেছে। শুধুমাত্র সেই সম্পর্কের জেরেই তুমি আজ আমার ঘরণী। এত এত অতীত একসাথে শুনে ধাক্কাগুলো সামলাতে পারল না পৌষ। আচমকা ঢলে পড়ল বিছানায়। তৌসিফ দু হাতে আগলে নিয়ে বালিশে মাথাটা রাখলো। এক হাতে গালে আলতো চাপড় মেরে ডাকলো চিন্তিত কণ্ঠে, পৌষ রাত। চোখ খুলল না। তৌসিফ অস্থির হলো এইবার। এতগুলো অতীত একসাথে মেয়েটাকে না বললেও হতো, তবে কেন জানি কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে এলো। বলতে বলতে সবটা বলে দিল। না হয় পোষ বারংবার নিজেকে ছোট করে দেখতো জারজ ভেবে তৌসিফ সহ সকল থেকে নিজেকে গুটিয়ে রাখত। রাতের বেলায় বউ নিয়ে বাড়িতে পা রাখলো হেমন্ত। যেমন ঝোঁকের মতো ভাই বোন গুলো সাথে গিয়েছিল তেমনি ভাবে ফিরলো। এদেরই হই হই হুল্লোড় দেখে মনে হচ্ছে হেমন্ত চলন আজ সেখানে থেকেই বুঝি প্রথম বউ নিয়ে বাড়ি ফিরল। কমতি অবশ্য একজনের, আর তা হলো পৌষ।
না জানি কেমন আছে মেয়েটা, ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা তাও জানা নেই। বাড়ির বড়রাও শ্রেয়াকে দেখে যেন মাথায় তুলে ফেল। বাড়ির একমাত্র বউ সে, আপাতত মা চাচিদের পরে অতি আদরের কিনা ইনিমিনি ঘুমে লটকে আছে। চৈত্র আর জ্যৈষ্ঠ ওদের চাচির কাছে দিয়ে দিতে চাচি তাড়াতাড়ি দুটোকে রুমে এনে রাখলেন। এই কুট্টি চুনোপুটি দুটো সারাক্ষণ বড় দামরা ভাই বোনের সাথে পাল্লা দিয়ে সব জায়গায় যাবে। মুখে জড়তা কাটেনি, অথচ এরা ধী ধী করে নেচে বেড়াবে ভাই বোনের সাথে। রাতে যেহেতু শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসেছে, তাই এখন আর ওরা কেউই খাবে না। হেমন্ত হাজার না করলো শাশুড়ি শুনিনি অজ্ঞতা তাদের খেয়ে দে এত রাতে বাড়ি ফেরা। বাপ চাচাদের সামনে বৌনি রুমে যেতে পারছে না হেমন্ত। ডাক দিতেও কিছুটা সংকোচ বোধ করছে। চৈত্র সবার সামনে একদম সটন হয়ে দাঁড়িয়ে তার সদ্য হওয়া পুরুষ কণ্ঠে বলল, ভাবি রুমে যেতে বলেছে হিমু ভাই, তোমার নাকি মেডিসিন আছে? ভাইয়ের এহেন ডাহা মিথ্যা আর তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে পারল না হেমন্ত। সে উঠে যেতে মুচকি হাসল। সে নিজেও ক্লান্ত। রুমে ঢুকতেই দ্রুত হাতে দরজার কপট লাগিয়ে শ্রেয়ার মাথার হিজাবটা খুলে দিল হেমন্ত। মেয়েটা নিশ্চিত এতক্ষণ অস্বস্তি লেগেছে। হাজার খারাপ লাগলো সে মুখ ফুটে বলে না। এটা ওর বহু পুরান স্বভাব, যা হাজারবার বলে কয়েও হেমন্ত ঠিক করতে পারেনি। বোরকা খুলতেই ওয়াশরুমে ঢুকে শ্রেয়া। হেমন্ত যত তাড়াতাড়ি পারলো সব গোছালো। সে একটু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ওর জানা এখন এই মেয়ে পোশাক বদলাবে, অথচ সবই ওই বাসা থেকে বদলে এসেছে। খুঁতখুঁতে না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যথেষ্ট কড়া বলা চলে। ওর জন্য একটা গোল ফ্রক আর প্রয়োজনীয় সব নিয়ে দরজায় কড়া নাড়ে হেমন্ত। শ্রেয়, তোমার কাপড়গুলো। দরজা খুলে হাত বাড়িয়ে নিল শ্রেয়া। কাপড় বদলে বাইরে আসতে হেমন্ত ফ্রেশ হলো। বের হতেই রুমের বাইরে পা রাখলো। কিচেনে ঢুকে গরম এক গ্লাস দুধ নিয়ে ফিরত এলো। শ্রেয়া তখন হাত পা গুটিয়ে বসেছে। হেমন্ত দুধ ওর মুখের সামনে নিয়ে বলল, এক টানে শেষ করো। পরে খাই। এখনই। শ্রেয়া দুই চুমুকে খেয়ে বলল, বাকিটুকু পরে খাই। এখন গন্ধ লাগছে না, যতটুকু পারো খেতে থাকো শ্রেয়। কিছুদিন পর যদি গন্ধ লাগা শুরু হয় তখন তো খেতে পারবে না। অজ্ঞতা সবটুকু গিলে খালি গ্লাস ফেরত দিল হেমন্তকে। ও ঠোঁটের উপরে লাগা দুধটুকু হাত দিয়ে মুছে কপালে চুমু খেয়ে বলল, গুড ওয়াইফ। ব্যাড হাজবেন্ড। হেমন্ত লাইট অফ করে বিছানায় আসতে আসতে বলল, দাঁড়াও দেখাচ্ছি কিভাবে ব্যাড হাজবেন্ড হতে হয়। শ্রেয়া হাসল। হেমন্ত অতি নরম হাতে তাকে নিজের কাছে টানতে জোরে শ্বাস টানো শ্রেয়া। মুগ্ধ হওয়া চোখে তাকিয়ে দেখলো তার স্বামীকে। চোখ জুড়িয়ে যায় যেন। হেমন্ত একটু হেসে বলল, কি দেখো? আপনাকে। সারা জীবন দেখতে পাবে। মন যে ভরে না। হেমন্ত ওর চোখের পাতায় চুমু খেলেও হাত দুটো ধরে বলা, ভালোবাসি। তৌসিফের সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে পোস্ট জ্ঞান ফেরার পর থেকে এটা ওটা বলেই যাচ্ছে। একটু খাওয়াতে শক্তি পেয়েছে সে, আয়রন ডেফিসিয়েন্সি খাওয়াতে এমনই সবসময় ওর মাথা ঘুরে। মেয়েটার স্নায়ু দুর্বল, অথচ এর আচরণ বাঘা বাইন মাছের মতন। কাকে যে খাবে কাকে ছাড়বে নিজেও জানে না। তৌসিফ কপালে হাত দিয়ে ডলতেই করকরে গলায় জিজ্ঞেস করল, এই যে কথা শোনেন না কেন? হানি, কথা শোনো। আগে আমার কথা শুনুন। ওকে বিয়ে দিয়ে বিদায় দিন। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, ও বাঁশি বাজাবে না পৌষরাত? কি সমস্যা আপনার? হ্যাঁ, আর হ্যাঁ শু। পোস্ট একটু থামতে তৌসিফ বলল, মিনু আমার বোন না। কি? ওর বয়স দেখে মনে হয় ও আমার বোন। আপনার খানদানকে বিশ্বাস নেই। কোন জায়গায় কাকে পয়দা করে রেখে লুকিয়ে রেখেছে কে জানে। মিনুকে সোহাই এনেছে। এতিম একটা মেয়ে, সোহাই পেলে বড় করেছে। ওর মা থাকে গ্রামে। কুচকে পোষ এত কাহিনী শুনে এসে বিরক্ত খটখটে মেজাজে বলল, আমি ওকে সহ্য করব না। আচ্ছা করো না। এই মামাতো ভাই। বিস্ফোরিত চোখে তাকালো তৌসিফ। এই মেয়ে নতুন শব্দ কোথা থেকে বের করলা? শেষ পর্যন্ত কিনা ওকে ভাই ডাকে। মামাতো ভাই। পৌষের দাঁত বের করা হাসি চোখগোচর তৌসিফের। ওর দেহ মন চিৎকার করে বলছে, পাপ করেছিস তৌসিফ, পাপ। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিস তুই। কাজটা অবশ্য তাই হলো। পৌষ এড়ে গেড়ে হেলে দুলে চলন বুঝিয়ে দিচ্ছে। সেই তৌসিফের খুব গভীর তথ্য বের করতে সক্ষম হয়েছে।
তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, এসব বলে না হানি, পাপ লেগে যাবে। লাগু। তোমাকে পাপ তো দূর, একটা ফুলের পাপড়ির ছোঁয়াও লাগতে দিব না আমি। এবার কথা শুনুন আমার। তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতেই বলল। তৌসিফ দাঁড়ালো আয়নার সামনে। সামনে সাজিয়ে রাখা এক গুচ্ছ জিনিসপত্র। তৌসিফ ওর রেগুলার ময়শ্চারাইজারটা মুখে লাগাতে নিলে পোষ 2 লাফে ওর সামনে দাঁড়িয়ে হেয়ালি গলায় বলল, আপনি জানেন আমি যে সাবান দিয়ে মুখ ধুই, এতেই বহু কষ্ট হয় আমার। আর আপনি বেটা মানুষ, এত কি ভংচং লাগাতে হয় মুখে? তৌসিফ হাতে হ্যান্ড ক্রিম লাগাতে লাগাতে বলল, এই যে এত সুন্দর দেখো আমাকে, তার গোপন রহস্য হলো রেগুলার জিম আর নিজের যত্ন করা। না হলে আমার বয়সী মানুষদের দেখেই তুমি দৌড়ে পালাতে। পোষ পায়ের আঙুলে ভর দিয়ে নিজেকে উঁচু করে তুলো যথেষ্ট খাটো কিনা তৌসিফ থেকে। তৌসিফের নাক বরাবর আঙুল তুলে শাসিয়ে বলতে লাগলো, আমাকে কি ভেবেছেন আপনি? আপনার রূপ জৌলস দেখে এখানে থাকি আমি? বুইড়া দামড়া একটা ধাঁচ দেখে মনে হয় কচি খোকা, তলে তলে যে টেম্পু চালান তা জানা আছে আমার। তৌসিফ ওর আঙুলটাকে নিজের আঙুলে পেঁচিয়ে নিল। পৌষ মুখের সামনে নিজের মুখ এনে ফিসফিস করে পড়ল, আমার জন্য এখনো ভাইদের কাছে বিয়ের প্রস্তাব আসে। ঝটাক করে নিজেকে ছাড়িয়ে নিল পৌষ। ঠাসকা মেরে বলল, করুন না বিয়ে, দুটো তো করেছেনই, আর দুটো করে ফেলুন। 4 রীতি পূরণ হোক। আমার বহুদিনের শখ সতীনের সংসার করার, তাদের আন্ডা বাচ্চা পালবো। তৌসিফ ব্যাকুল বনে গেল। এই মেয়ে কথা মাটিতে পড়তেই দিবে না, উল্টো মাটির সহ তৌসিফের মুখে ছুঁড়ে মারে। তৌসিফ একটু মিনমিন করে পড়ল, সত্যি তুমি এমন ভাবো? ও মা, বলে কি বেটা? চুলাঝুলি লাঠি উষ্টা এসব আমার বহু পুরাতন শখ, বুকের ভেতর গেঁথে রেখেছি সব। আপনি বিয়ে করে আনুন, বটি নিজ দায়িত্বে ধার দিয়ে রাখবো আমি। এই মেয়ে যে কুপাকুপি করতে একটু পিছু পা হবে না তা জানা আছে তৌসিফের। কোন বংশের রক্ত ওর শিরা দিয়ে যায় তা দেখতে হবে না। তৌসিফ ওকে নিজের কাছে ডাকলো কালচে। পোষ বাধ্য মতো গেল অবশ্য। একটু দূরত্ব রেখে পাশে বসলো। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে পড়ল। সোহার বিয়ে ঠিক হয়ে আছে? হকচকালো পোষ। ওর চোখ দুটো ভাবখানা এমন যেন চমলক্ষ কোনো সংবাদ মাত্র সে শুনলা। নিজের মাঝে থেকে দূরত্ব ঘুচিয়ে একটু ভাব জমানোর চেষ্টা করে বলে উঠল, ফিরোজ ভাইয়ার সাথে? খুকুক করে কাশির শব্দ শোনা গেল। ফিরোজ হলো তৌসিফের ড্রাইভার। ওর দুটো বাচ্চা আছে। সোহাকে নাকি ওর সাথে বিয়ে দিবে। তৌসিফ অবাক হয়ে প্রশ্ন করল, 2 বাচ্চার বাপও ড্রাইভার? তাতে কি, আপনার দাদা 4টা বিয়ে করলো। বোনও কারো ঘরের দায়িত্ব, বোনও কারো ঘরের দ্বিতীয় জন হোক, সমস্যা তো দেখি না। বংশীয় রীতি ধরে রাখতে হবে না, যেমন আপনি সবে দুটো ধরে রাখার চেষ্টা করছেন। শখে করিনি, বলা তো যায় না। তুমি এত কথা পেঁচাতে পারো? তো কোন নালকাটা সাপ মুখ পোড়া বাদরের সাথে বিয়ে দেবেন সৎ বোনকে? ছেলেটা শিক্ষিত মার্জিত, ভার্সিটিতে লেকচার আপাতত। পোষ গোল গোল চোখ করে তাকালো, মুখে বললা, বেচারার জন্য আমার চোখ ভিজে উঠেছে। না জানি কোন ভদ্র ঘরে ভাদ্র মাসের উত্তাপ নিয়ে যায় আপনার বোন। তৌসিফ উঠে বিছানায় যেতে যেতে পৌষের হাত ধরে টেনে নিল। সোজা বালিশে ওকে ঠেলে দিতে পৌষ চেঁচামেচি করে বলতে লাগলো, আমার মুখে বালিশ চাপা দিয়ে মারতে চান আপনি? কি সব বলো তুমি? বেটা খাড়া শয়তান। তৌসিফ নিজের কপালে 2 আঙুল ঘষে বিরক্ত স্বরে বলল, কি সব ভাষা তোমার হানি? হোয়াট ইজ খাড়া শয়তান? শয়তান আবার খাড়া বা বসা হয়? হয়তো, যেমন আপনি। তৌসিফ বালিশে মাথা দিয়ে শুয়ে লাইটটা অফ করে দিল। বাথরুমের লাইট পাল্টে এনার্জি লাইট লাগিয়েছে পৌষ। রুমেরটার দিকেও তার শয়তানি নজর আছে। না জানি কখন এটাও খুলে সাদা লাইট লাগিয়ে দেয়, কোনো ভরসা নেই। সবই হয়তো 1 ঘন্টা হয়ে গেল। তৌসিফের চোখ বুজে আসছিল। কুচুরমুচুর শব্দ কানে আসতে ঘুম আলগা হলো। যথেষ্ট হালকা ঘুম হয় ওর। পাশে হাত রাখতে যা বুঝার বুঝলো, পৌষ নেই। নিশ্চিত ক্ষুধা লেগেছে, ঠিক মিলল ওর ধারণা। তৌসিফের পায়ের দিকে খালি জায়গায় বসে কিছু খাচ্ছে। তৌসিফ উঠে বসলো। পৌষ অবশ্য পাত্তা দিল না। তৌসিফ চোখ ডলে লাইট অন করতেই চোখ বুঝে ফেলল পৌষ। তীব্র আলো চোখে সহ্য করতে পারল না হুট করে। তৌসিফ ঘুম ঘুম গলায় বলল,
চিপস খেও না এত হানি। কেন, টাকায় টান পড়বে আপনার? তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে উঠে বাইরে যেতে পোষও পেছনে গেল। ফ্রিজ খুলে ঠান্ডা রান্না করা পাস্তা ওভেনে দিল তৌসিফ। গরম হতে চামচ সহ পোষের সামনে দিয়ে বলল, এখন থেকে রোজ রাতে কিছু থাকবে রান্না করা। আমি বলে রেখেছি বুয়াকে, বুয়াদের ডেকে দিবে, না হয় আমাকে ডাকলেই গরম করে দিব। বুয়া বুয়া করেন কেন? হ্যাঁ, বুয়া কি শব্দ? খালা বা আপা ডাকবেন। বুয়া মানে বনি। শুনতে কটু লাগে। অনেক বছরের অভ্যাস, সময় লাগবে। পোষ মুখে পাস্তা পুছে ইতিমধ্যে 4-5 চামচ। তৌসিফ ওর পাশে চেয়ারে বসে চিপসের প্যাকেটে হাত দিয়ে 2টো চিপস মুখে দিল। পোষ দেখলো, তবে কিছু বলল না। আকাশে আজ ভরপুর ঘন কালো মেঘ। রাত থেকে থেমে থেমে বৃষ্টি ঝরে যাচ্ছে, সাথে পাল্লা দিয়ে বাতাস। রোমাঞ্চিত মুহূর্তটা প্রেমিক যুগলদের জন্য একদম উত্তম সময়। মৃদু মৃদু বাতাস যতটুকু পারছে ঘরের ফাঁক ফোকর দিয়ে সুরসুর করে ঢুকছে। হেমন্তর বুকের ভেতরেও একদম ঢুকেই ঘুমাচ্ছে শ্রেয়া। যতটুকু ওম পাওয়া যায় তার সবটুকুই শুষে নিচ্ছে, তবুও যেন ঠান্ডা কমছে না। হেমন্তর দেওয়া উত্তাপেও খোলাচ্ছে না তার নাক মুখ সহ নিজে যতটা পালো ঠুকলো। হেমন্ত পরম সোহাগে ওকে জড়িয়ে রাখলো নিজের সাথে। শ্রেয়ার ঠান্ডা কমলো না। ঘুমের মাঝে টের পেল হেমন্ত টেনে চোখ খুলতে বুঝলো কিছুটা। ধীরে সুস্থে শ্রেয়াকে রেখে উঠে আলমারি থেকে কাঁথা এনে ওকে ঢেকে দিল। নিজেও পাশে শুয়ে জড়িয়ে ধরতে শ্রেয়ার ঘুম কিছুটা আলগা হলো। হেমন্ত ওর মাথায় হাত রাখলো, চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে বলল, ঘুমাও শ্রেয়, সকাল হয়নি। বৃষ্টি হচ্ছে? একটু এগিয়ে কপালে চুমু খেলো হেমন্ত। কাঁথার নিচ দিয়েই নিজের পুরুষ্ট হাতটা রাখলো শ্রেয়ার পেটে। ঘুম জড়ানো গলায় শ্রেয়া বলল, ও কিন্তু জেগে আছে। কে বলল? আমি বুঝি। ওর মা কেন ঘুমাচ্ছে না? দাঁড়ান, জিজ্ঞেস করে দেখি। হেমন্ত ওর গলায় মুখ লাগিয়ে বলল, দুষ্ট হচ্ছে দিন দিন। এরপরই প্রায় 2 ঘন্টা পর ওরা উঠলো। হঠাৎই দরজায় ছোট্ট ছোট্ট হাতের থাপ্পড় শোনা গেল, তাও একসাথে 4টা। হেমন্ত জানালা খুলতে খুলতে বলল, কি? ভাই, দরজা খোলো না। ইনিমিনি একসাথে বলল। শ্রেয়া মুখ মুছতে মুছতে দরজাটা খুলতেই ইনিমিনি ঠুকলো। ওদের হাতের মুঠোয় চিতই পিঠা। শ্রেয়া ইনির গাল টেনে দিয়ে বলল, কি খাই ভাবির জান? ইনিমিনি ঠোঁট দুটো গোল করে বলল, অনেক ডাল। হেমন্ত এসে দেখলো চিতই আর সাদা দেখা যাচ্ছে না। দুটো যে শুকনো মরিচের লাল দেখে ওটার ভর্তায় নিয়ে এসেছে তা বুঝলো ও। ওদের হাত থেকে পিঠা নিয়ে নিজের মুখে দিয়ে পড়ল। চিতই কে বানাচ্ছে? মা আর চাচি বানাই, হেমো ভাই নিচে ডাকে। রিহা রুমে ঠুকতে ঠুকতে বলল। শ্রেয়া ওড়না মাথায় দিয়ে নিচেই গেল। ইনিমিনি উঠল হেমন্তর 2 কাঁধে। গত রাতে যেহেতু বাচ্চারা কেউই বাসায় খায়নি, তাই গরু ভুনা বেঁচে গিয়েছিল, সেটা আর ভর্তা দিয়ে আজ নাস্তা। চিতই খেতে খেতে আজ 5টা খেয়েছে শ্রেয়া। হেমন্ত এবার একটু রাগ করল। শ্রেয়ার মুখের সামনে গোস্ত ধরে বলল, আর একটু ভর্তা না, শরীরে রক্ত কম, গোস্ত খাও। এটা খাই শুধু ভর্তা দিয়ে। হাতে থাকা অর্ধেক চিতই দেখলো শ্রেয়া। মানল না হেমন্ত। চৈত্র আর জ্যৈষ্ঠ আর চুপচাপ দুজনই নিজের মতো করে খাচ্ছে, মাঝে মধ্যে ইনিমিনির মুখে দিচ্ছে। বাবার সাথে কথা বলে না তারা, তাই এতটা সন্নাটা। হেমন্ত এক পলক দেখেও কিচ্ছু বলল না, তার পরিকল্পনা ভিন্ন। তৌসিফের ঘুম ভাঙলো মাত্র। ঠান্ডায় জমে যাচ্ছে সে। 18তে এসি চলছে সারা রাত, সেই সাথে বাইরের আবহাওয়া জানালার কাচ সহ ভিজে উঠেছে। পাশে তাকাতে দেখলো কাঁথা মুড়িয়ে পেঁচিয়ে দিয়ে এক কোণে গুটিয়ে শুয়ে আছে পোষ। যে কোনো সময় খাট থেকে পড়ে গিয়ে গোল দিতে পারে। কাঁথা এমন ভাবে প্যাচ দিয়েছে যে তৌসিফ যে নিবে তারও জো নেই। তৌসিফ ওকে ধরে সামনে আনবে তার আগেই কাঁথা নিয়ে এক মোচড় দিয়ে ধারাম করে নিচে পড়ল। ধারাম করে এক শব্দ হতে তৌসিফ ডেকে উঠল, পোষরাত। কিসের ভিতর কি পান্তা ভাতে কি? পোষ উঠি খেকিয়ে উঠল। তৌসিফ নাকি ওকে ধাক্কা দিয়ে ফেলেছে। হতভম্ব তৌসিফ তবুও বউকে খাটে তোলল। কোমর চেপে ধরে শুয়ে আছে পোষরাত। তৌসিফ এই মুহূর্তে বলতেও পারলো না কোমর টিপে দেওয়ার কথা। রেগে গেলে তৌসিফের গলায় না টিপে দেয় সে। বিশ্বাস নেই এই মেয়ের। পোষ বালিশে মুখ গুজে উল্টো শুয়ে থাকতে
তৌসিফ ভাবলো ঘুমিয়েছে, যেই না কোমরে হাত রাখলো অমনি যেন কারেন্টের শক খেলো পোষ। তবে ব্যথা থাকার কারণে কিছু বলল না। তৌসিফ হালকা হাতে টিপে দিচ্ছিল, কিন্তু 1 মিনিট যেতেই আর টিকতে পারল না পোষ। দিন শেষে সে এখন উঠতি যৌবনা এক নারী। 20 বছর বয়সী পোষ চাইলেও সামাল দিতে পারে না নিজেকে। সম্মুখে প্রাপ্তবয়স্ক পুরুষটার কাছে বাজেভাবে হেরে যায়। ও সরে গিয়ে মিনমিন করে বলল, লাগবে না। কেন? না বলেছি না? বেশি মন চাইলে রাস্তায় নামুন, দেখুন কোন মহিলা আছাড় খেয়ে কোমর ভাঙলো, তাদের কোমর টিপে দিয়ে আসুন। তৌসিফ বিছানা ছেড়ে উঠল, যেতে যেতে বলল, না জানি কোন পাপ করেছিলাম, কপালে জুটেছে একটা। পোষ হরিণের কানে শুনল যেন, শুয়ে শুয়ে জোরে বলল, এই মামাতো ভাই, আমি জুটিনি, আপনি ধরে বেঁধে জুটিয়েছেন। তৌসিফ ধারাম করে দরজা লাগিয়ে দিল। চোখের সামনে সাদা আলোয় ঝলমিলে উঠল বিলাসবহুল ওয়াশরুমটা। ভাঙা কোমর নিয়ে খিচুড়ি বসিয়েছে পোষ, সাথে হাঁসের গোস্ত। টানা বৃষ্টি পড়ছে গত রাত থেকে। সকালে মন চাইলো পরোটা দিয়ে চা খেয়ে ক্ষান্ত ছিল ও। দুপুরে খিচুড়ি চাই। তৌসিফ আজ বের হয়েও ফেরত এসেছে। রাস্তায় পানি উঠেছে, গাড়ি চলাচল সম্ভব না। এই আবহাওয়ায় মিটিংটা সম্ভব নয়। তার শিপ আটকা পড়েছে চট্টগ্রাম বন্দরে। বারবার ফোন ধমকাধমকি করে যাচ্ছে। পোস্ত চমকালো যখন তখন দেখলো, রাগে তৌসিফ তালুকদার লাল হয়ে উঠেছিল। লক্ষ লক্ষ টাকার ব্যবসা বলে কথা। পোষ অবশ্য আজ নিয়ে তৌসিফকে রাখতে দেখলো 2 দিন, তাই ওই ড্রয়িং রুমে আর পা রাখিনি ও। খিচুড়ি প্রায় শেষের দিকে। বুয়ার দিকে তাকে পোষ বললাম, আচ্ছা উনি খিচুড়ি খায় তো? জানি না তো ছোট ভাবি, সচরাচর রান্না হয় না। তৌসিফের বর্তমান রাগ দেখে আজ আর জোর করে না ওকে খিচুড়ি খাওয়াতে। সাহস পেল না পোষ, তাই বুয়াকে বলল, তবুও ভাত রেঁধে রাখুন খালা, যদি পাগলা কুত্তার মতো খেতে যায় তখন তো মুশকিল। পোশরাত তৌসিফের কণ্ঠ বুকটা হঠাৎই ধুকপুক ধুকপুক করতে লাগলো ওর। তাহলে কি শুনে নিল তৌসিফ? আচমকাই কেন যেন ভয় হতে লাগলো ওর। না যাওয়াতে এবার উচ্চস্বরে ডাক বলল, পড়ি তো মরি করে দৌড়ে গিয়ে পৌঁছালো পোষ। তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে বলল, খিচুড়ি রান্না করছো? তোমার না শরীর অসুস্থ? আর করতে হবে না, রুমে যাও। একটু বাকি আছে। যেতে বলেছি। হঠাৎ ধমক খেয়ে চুপসে ফাটা বেলুনের মতো মুখ হলো পৌষের। তৌসিফ দেখেও কিছু বলল না। এই মেয়ে একটা বাদর, লাই পেলেই গাছে উঠে বসে থাকে।